কখনো ভাবি নাই এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আমেরিকার নামকরা কলেজে থেকে অনেক বড় ডিগ্রি নিয়েছি, আর বাড়ি থেকে ফোন আসায় তাড়াতাড়ি প্লেনে করে নিজের দেশে ফিরে আসতে হলো। ভেবেছিলাম দেশে এসে সবাইকে সারপ্রাইজ দেব, কিন্তু দেশে এসেই শুনি আব্বু অসুস্থ। ওনার পক্ষে আর কাজকর্ম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এই কথাগুলো আমার আব্বুর সাথে রাজনৈতিক লোকেরা বলছে। ঠিক সেই সময় আব্বুর সাথে কাজ করা লোকেরা এসে বলল, এখন থেকে আমাকে এই সবের দায়িত্ব নিতে হবে। যদিও আমি এসবের জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছি নিজের দেশে এসে কয়েকদিনে ঘুরবো, মজা করব, তারপর নিজে কিছু করার চেষ্টা করব। কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই আর হলো না। ভাবতেই কষ্ট হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আব্বু অসুস্থ হওয়ার কারণটা জেনে। সেজন্য নিজের রুমে ব্যাগটা রেখে হসপিটালের ঠিকানা নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু হসপিটালে এসে দেখি অনেক এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজনৈতিক অনেক লোকই বাইরে দাঁড়িয়ে আছে, আর পুরো হসপিটালে ওখানকার কমান্ডো আওতায় রয়েছে। আর সবচেয়ে মজার ঘটনা হলো আমাকে ওখানে কেউ চেনে না। সেজন্য হসপিটালের ভিতরে ঢুকতে পারছি না, কেননা কমান্ডো লোক কাউকে কি ভিতরে ঢুকতে দিচ্ছে না। তখন আম্মুকে ফোন দিয়ে বললাম, আর মা কাকে যেন ফোন করে, আর ভিতর থেকে একটা লোক এসে আমাকে ভিতরে নিয়ে যায়। আমি ওখানেও ভিতরে ঢুকতে গেলে গার্ডরা, ডক্টর আর নার্স ছাড়া কাউকে যেতে দিবে না। সেই জন্য আমি আমার পরিচয় দেওয়াতে ওরা ভিতরে যেতে দিল। আমি ভিতরে গিয়ে দেখলাম আব্বু শুয়ে আছে, আর সাথে আম্মু বসে আছে। আমাকে দেখে আম্মু জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি আম্মুকে সান্ত্বনা দিয়ে আব্বুর সাথে কিছু কথা বলে ওখান দিয়ে বের হওয়ার সময় চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। আমি ওখান থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসলাম। তখনই দেখলাম একটা মেয়ে কারোর সাথে ঝগড়া করছে। যদিও মেয়েটার চেহারা আমি পুরোপুরি দেখতে পাইনি, কেননা ওখানে অনেক মানুষ থাকায় চেহারা দেখতে পাইনি। তবে একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটার হাতে একটা লাভ ট্যাটু আছে। আর আমি ওখানে যাওয়ার আগে মেয়েটা চলে যায়। দেখলেন তো, আপনাদের জন্য ঠিকমতো চেহারাটাও দেখতে পারলাম না। যাই হোক, আপনাদের তো আমার পরিচয় দিতে ভুলে গেছি। আমি আকাশ, বর্তমানে পড়াশোনা কমপ্লিট। আমার আব্বু শাহজাহান চৌধুরী, বর্তমানে লন্ডনের সিএম। আব্বু হঠাৎ করে অনেক মানসিক চাপের কারণে অসুস্থ হয়ে যায়, আর আমার মা একজন গৃহিণী। এখন এতটুকুই জানালাম, তবে গল্পের মাঝে আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। গাড়ি নিয়ে আকাশ বাসায় চলে আসে আর ভাবতে থাকে ওর আব্বুর দেয়া কথা আকাশকে যে করে হোক পালন করতেই হবে। এখন তো বলবেন আকাশকে কি কথা বলেছিল ওর আব্বু। তাহলে আপনাদের বলছি শুনুন, আপনারা কিন্তু ভুলেও এগুলো বাইরের কাউকে বলবেন না। চলুন তাহলে হসপিটালের আকাশ আর শাহজাহান চৌধুরীর মাঝে কি কথা হয়েছিল তা জেনে নেওয়া যাক। একটু ফ্ল্যাশ ব্রেকে যাই। আকাশ যখন আইসিইউ রুমে ঢোকে তখন ওর আব্বুর সাথে ওর কিছু কথা হয়, আর সে কথাগুলো হচ্ছে, আকাশ, আমার অনেক বয়স হয়েছে, আর আমার পর তোকেই এই রাজ্য পরিচালনা করতে হবে। সেজন্য আমি চাই তোকে সিএম চেয়ারে বসাতে। কিন্তু আব্বু, আমি কি পারবো? তুই চিন্তা করিস না, আমি তোকে সব কিছু শিখিয়ে দেব। ঠিক আছে, তুমি যা মনে করো, কিন্তু অন্যরা কি আমায় মেনে নিবে? তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ঠিক আছে। রাতটা পার হওয়ার পর আকাশ হসপিটালের দিকে যায়, কেননা আজকে আকাশের আব্বুকে বাড়িতে নিয়ে আসবে। হসপিটালে গিয়ে ওখানকার সকল কাজ শেষ করে আকাশ ওর আব্বুকে নিয়ে রওনা দিল। আকাশ গাড়ি ড্রাইভ করছে, আর গাড়ির পেছনের সিটে আকাশের আব্বু আর আম্মু। আকাশদের গাড়ির আশেপাশে প্রায় 10 থেকে 15টা গাড়ি আছে। তার মধ্যে কমান্ডো, পুলিশ তো আছেই। অনেক সিকিউরিটি দিয়ে আকাশ ওর আব্বুকে নিয়ে বাড়িতে চলে আসে, আর ওনাকে রুমে নিয়ে যায়, বিছানায় শুইয়ে দেয়। আকাশ ওর আব্বুর পাশে বসে আছে। আকাশের আব্বুকে দেখতে অনেক লোক এসেছে। ওনারা শাহজাহান চৌধুরীর সাথে দেখা করলো, আর আকাশের সাথে ওনাদের পরিচয় করিয়ে দিল। এভাবে কিছুদিন যাওয়ার পর আকাশের আব্বু সুস্থ হয়ে যায়। উনি আজকে অফিসে যাবে, কেননা আজকে অফিসে ওনার অনেক কাজ পড়ে আছে। সেজন্য ওনাকে আজকে অফিসে যেতেই হবে। সেই সাথে আকাশও আজকে যাবে, কারণ আকাশের বাবা আজ আকাশকে ওনার দায়িত্ব বুঝিয়ে দেবেন। ওনারা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলো। ওনাদের গাড়ির আশেপাশে অনেক সিকিউরিটি আছে। আকাশের আব্বু গাড়িতে বসার পর গাড়ি ওনাদের অফিসে চলে আসে, আর শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে বোর্ড রুমে যায়, কেননা ওখানে আজকে আকাশকে নতুন সিএম করা হবে। সেজন্য অনেক পলিটিশিয়ান, সরকারি লোক, বেসরকারি, আরও পার্টির অনেক লোক আছে, আর মিডিয়া তো থাকবেই। আকাশ ওখানে গিয়ে একটা চেয়ারে বসে। তারপর আকাশের আব্বু ওনার বক্তব্য দেওয়ার জন্য স্টেজের সামনে আসে, আর ওনার বক্তব্য দেয়। ওনার বক্তব্য অনেকের ভালো লেগেছে, আবার অনেকের খারাপও লেগেছে।
যাদের খারাপ লেগেছে তাদের মধ্যে অনেকেই চেয়েছিল সিএম চেয়ারে বসবে, কিন্তু তাতেও ওনারা কিছু করতে পারবে না। আকাশ সাইন করলো, আকাশকে নতুন সিএম করা হলো। আকাশ ওখানে শপথ বাক্য পাঠ করলো। এতে অনেকের আর কিছুই করার ছিল না, কেননা সাইন করার মাধ্যমে আকাশ সিএম হয়ে গেল। ওখানে বোর্ড মিটিং শেষ হওয়ার পর আকাশ সবাইকে অভিনন্দন জানালো। আকাশকে নিয়ে শাহজাহান চৌধুরী বাসায় চলে আসলো, কারণ 3 দিন পর আকাশ অফিসে জয়েন করবে। সেজন্য আকাশের নামে সব কাগজপত্র ঠিক করতে হবে। আর হ্যাঁ, বোর্ড মিটিং এর কথা তো আপনাদের বলাই হয়নি। তাহলে চলুন শুরু করা যাক। বোর্ড মিটিং এ কি কথা হয়েছিল? আমি আপনাদের সবাইকে আজকে এই কারণে ডেকেছি, কারণ আমার অনেক বয়স হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই রাজ্য চিন্তা করতে করতে মানসিক দিক দিয়ে অনেক সমস্যায় পড়ে যাচ্ছি। তাই আমি সিএম পদটা ছেড়ে দেব, আর আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরীকে নতুন সিএম দায়িত্ব দেব। এতে আপনাদের কোনো আপত্তি নেই তো? যদিও এখানে অনেক সরকারি লোক আছে, ওনারা জানে শাহজাহান চৌধুরী যখন এই ডিসিশন নিয়েছে তাহলে কোনো সমস্যাই হবে না। কিন্তু বিরোধী দল এটা মানতে চায় না, কারণ একজন সিএম সে ইচ্ছে করলে নতুন করে কাউকে দায়িত্ব দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, সিএম এর দায়িত্ব নিতে হলে পড়াশোনা শেষ করতে হবে। আর আকাশ কতটুকু পড়ালেখা করেছে তা কেউই জানে না। এই নিয়ে অনেক কথা ওঠে ওখানে। তখন শাহজাহান চৌধুরী বলে উঠল, আপনাদের কথাই মেনে নিচ্ছি। সেই জন্য আমার ছেলে কতটুকু পড়ালেখা করেছে আর কোথায় থেকে করে এসেছে, এই সব কিছু আমার ছেলেই আপনাদের বলবে আর প্রমাণও দেবে। ঠিক আছে, প্রমাণ দিন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তখনই আকাশ চেয়ার ছেড়ে উঠে সামনে আসে, আর ওখানে থাকা ল্যাপটপ দিয়ে আকাশের ইউনিভার্সিটি কলেজ ওয়েবসাইটে ঢুকে আকাশের সার্টিফিকেট দেখানোর জন্য আকাশের আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলো। ওখানে থাকা সবাইকে আকাশের পড়াশোনা কতদূর করেছে তা সে দেখালো। আর এখানে আকাশের সার্টিফিকেট দেখে কেউ আর কোনো কথা বলল না। তখনই মিটিং শেষ হয়ে গেল। আকাশকে যেহেতু অফিসে যেতে হবে, সেজন্য আকাশের কিছু শপিং করতে হবে। আর তাই আকাশ ছদ্মবেশ ধরে কোনো সিকিউরিটি ছাড়াই শপিং মলে চলে যায় এবং নিজের পছন্দ মতো অনেক শার্ট, প্যান্ট, কোট কিনে নেয়। প্রয়োজনীয় আরও কিছু জিনিস কিনে নেয়, আর জিপিএস সেট করা একটি ঘড়ি কিনে নেয়, যেটা আকাশের আব্বু আকাশের জন্য অর্ডার করেছিল। কেননা এই ঘড়ির মাধ্যমে আকাশ কখন কোথায় যায় তা সরকারি লোক মনিটর করতে পারবে, আর কোনো সমস্যা হলে আকাশকে প্রোটেক্ট করতে পারবে। যদিও আকাশের সাথে 24 ঘন্টা সিকিউরিটি থাকবে, তবুও এটা একটা আলাদা সিকিউরিটি। এসব কিছু কেনাকাটা করতে করতে দুপুর হয়ে যাওয়াতে আকাশ ওখানকার শপিং মলে থাকা ক্যান্টিনে বসে দুপুরের খাবার খাচ্ছে। ঠিক তখনই আকাশ সামনে দেখতে পায় ওই দিনের সেই মেয়েটার হাতটা। কিন্তু আকাশ ওঠার আগেই মেয়েটা কোথায় যেন হারিয়ে গেল। আকাশ এটাই ভাবে, আজকেও মেয়েটার চেহারা দেখতে পেলাম না। কি আর করবে, আকাশ বিল দিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসে আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে যায়, কেননা কাল থেকে আকাশের এক নতুন জীবন শুরু হবে। পরের দিন আকাশ রেডি হয়ে নেয় আর নিচে নামে। তখনই দেখা হলো আকাশের আম্মুর সাথে। আকাশের মা বাবার পায়ে সালাম করে। কোনো শুভ কাজ করতে গেলে বড়দের দোয়া নিতে হয়। আকাশ সকালে নাস্তা করে নেয় আর বেরিয়ে পড়ে অফিসে যাওয়ার জন্য। আকাশের সাথে শাহজাহান চৌধুরী আছে। উনি আজকে আকাশকে সমস্ত কাজ বুঝিয়ে দেবেন, সেজন্য দুজনে একসাথে বের হয়। আকাশের সিকিউরিটি ইনচার্জ হলো পাভেল। পাভেলের দায়িত্ব হলো আকাশকে সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া, কারণ আকাশের উপর কেউ হামলা করলে পাভেল ওর কমান্ডোদের নিয়ে সাথে সাথে ফায়ার শুরু করবে। আর এতে করে আকাশ ছাড়া আর কারো কাছে পাভেল কৈফিয়তও দিতে বাধ্য নয়। আকাশ গাড়ির কাছে এসে পাভেলের সাথে পরিচিত হয়। পাভেল গাড়ির দরজা খুলে দিলে আকাশ ও শাহজাহান চৌধুরী গাড়িতে ওঠে, আর পুলিশ, সিকিউরিটি এবং কমান্ডোর গাড়ি বেরিয়ে পড়ে, সাথে আকাশের গাড়িও। গাড়ি চলতে থাকে। আকাশ বাহিরের শহর দেখতে ব্যস্ত, কেননা শহরটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এভাবে কোনো ঝামেলা ছাড়াই আকাশ অফিসে চলে আসে, আর শাহজাহান চৌধুরীর সাথে আকাশ ওর কেবিনে যায়। নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে আর আকাশের সব কাজ বুঝিয়ে দেয়। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে আব্বু। আর হ্যাঁ, তোমার সাথে পরিচয় করে দিচ্ছি একজনের সাথে। কে আব্বু? আব্বু তখন কাকে যেন ডেকে পাঠালো, আর একটি মেয়ে এসে আকাশের সামনে এসে দাঁড়ালো। পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে তানু, তোমার পিএ, আর ও তোমাকে কাজে সাহায্য করবে। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তোমরা কথা বলো। আব্বু চলে গেল। আমি আর তানু একে অপরের সাথে পরিচয় হয়ে নিলাম। যদিও তানু মেয়েটা অনেক ভালো, কথা বললেই বোঝা যায়। তানুকে ওর কেবিনে পাঠিয়ে দিলাম। নিজের দেশের আয় ব্যয় সম্পর্কে জানতে আকাশ ডেস্কের কাছে কম্পিউটার দেখতে থাকে। তখনই আকাশ খেয়াল করে এই কয়েকদিন অনেক কিছু সমস্যা তৈরি হয়েছে, যা আকাশ ওর সামনে থাকা কম্পিউটারে দেখতে পাচ্ছে। তখনই আকাশ তানুকে ফোন করে আর আকাশের কেবিনে আসতে বলে। তানু আসলে আকাশ ওর কেবিন থেকে বেরিয়ে পড়ে।
তানু অনেকবার জিজ্ঞেস করেছে, কিন্তু আকাশ কিছু বলেনি। শুধু এতটুকু বলেছে, যেখানে যাচ্ছি কথা না বলে আমার সাথে সাথে এসো। তানু তাই করলো। আকাশ বের হবার সাথে সাথে আকাশের পেছনে তানুও আসলো, আর আকাশের সাথে 6 জন কমান্ডো আর পেছনে 6 জন। তার সাথে পুলিশ তো আছেই। আকাশ গাড়িতে ওঠে আর সাথে তানুও। ওরা উঠে গেল, গাড়ি ছেড়ে দেয়, আর কিছুক্ষণ পরে আকাশ পুলিশ স্টেশনে যেতে বলে। এতে আকাশের সিকিউরিটি অনেক অবাক হলো, কেননা একজন সিএম কেন যাবে পুলিশ স্টেশনে? কেননা উনি চাইলেই তো পুরো রাজ্যের পুলিশ ওনার সাথে দেখা করার জন্য চলে আসবে। কিন্তু পাভেল কিছু বলল না। এভাবে 15 মিনিট যাওয়ার পর আকাশ পুলিশ স্টেশনে এসে পৌঁছায়, আর আকাশ গাড়ি থেকে নামে, সাথে তনুও। আকাশ সোজা এসিপি এর কাছে যায়। এসিপি আকাশকে দেখে দাঁড়িয়ে যায়। স্যার, আপনি এখানে? আমাকে ফোন করলেই তো হতো, আমি চলে আসতাম। প্রয়োজনটা বেশি জরুরি। বলুন স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তার আগে আপনার নামটা জেনে নেই। জি স্যার, আমার নাম রাশেদ। তাহলে বলুন মিস্টার রাশেদ, গত 2 দিন আগে একটা মার্ডার হয়েছিল একটা মেয়ের, আর আমি ওই কেসের ব্যাপারে কথা বলতে এসেছি। কিন্তু স্যার, আমাদের এখানে তো এমন কোনো কেস আসেনি। হোয়াট? তা কি করে হয়? আপনি ভালো করে দেখে বলুন। সত্যি বলছি স্যার, এরকম কোনো কেস আমাদের কাছে আসেনি। এই কথা শোনার পর আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে আর ওই দিনের শপিং মলে যায়। ওখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে সার্ভার রুমে যায়। ওই মেয়েটির ছবি সংগ্রহ করে আর পাভেলকে বলে আজকের দিনের মধ্যে এই মেয়েটির ঠিকানা বের করতে। পাভেল ওখানে থাকা পুলিশকে ছবি দিয়ে দেয় আর বলে যত তাড়াতাড়ি এই মেয়েটির পরিচয় বের করতে সিএম স্যার বলেছে। ঠিক আছে স্যার, আমি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই আমরা ওর পরিচয় বের করব। আকাশ আর কিছু না বলে গাড়িতে ওঠে আর গাড়ি চলতে থাকে। তখনই তানু বলে উঠল, স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। স্যার, ওই মেয়েটিকে, আর আপনি ওই মেয়েটির পরিচয় দিয়ে কি করবেন? তাহলে শোনো, আমি অফিসে জয়েন করার আগে শপিং মলে গিয়েছি। তখন একটা মেয়ের সাথে আমার দেখা হয়, আর তখন মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় পেয়ে আছে। আমি মেয়েটাকে অনেকটা শান্ত করাই, আর তখন মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ভয় পেয়ে আছে। আমি মেয়েটাকে অনেকটা শান্ত করাই। কিছুক্ষণ পর মেয়েটা আমাকে সাথে ছিল, কিন্তু আমি বেল মেটাতে গেলে ফিরে এসে মেয়েটাকে আর খুঁজে পেলাম না। আমি ভেবেছি হয়তো মেয়েটা চলে গেছে, কিন্তু আজকে জানতে পারি মেয়েটা মারা গেছে। স্যার, আপনি কিভাবে জানলেন? মেয়েটা আমাকে ফোন করেছিল আর বলেছিল কারা নাকি ওকে মারতে চায়। ও কথা বলেই মেয়েটা চিৎকার দেয়। এরপর থেকে মেয়েটা মোবাইল বন্ধ। সেজন্য আমার মনে হয় মেয়েটাকে কেউ মেরে ফেলেছে। সরি স্যার, আমি জানতাম না এত কিছু হয়েছে। ওরা কথা বলতে বলতে অফিসে চলে আসে আর দুপুরের খাবার খেয়ে নেয়। খাওয়া শেষ করে আকাশ কাজ করতে থাকে। তখনই পুলিশ স্টেশন থেকে ফোন আসে আর বলে মেয়েটার পরিচয় জানতে পেরেছে, সাথে মেয়েটাও, কিন্তু মেয়েটাকে মৃত পেয়েছে। তাহলে মেয়েটার বাড়িতে যাও, আর পরিবারে কে কে আছে ওদের নিয়ে, আর মেয়েটা পোস্টমর্টেম রিপোর্টটাও নিয়ে আসবে। ঠিক আছে স্যার, কিন্তু রিপোর্ট আসতে দেরি হবে। তাহলে ওনাদের পুলিশ স্টেশনে আনো আর জিজ্ঞেস করো, আর পোস্টমর্টেম রিপোর্টটা আর বয়ানের সবকিছু আমাকে নিয়ে এনে দিবেন। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ এসব ভাবতে ভাবতে অফিসের সময় শেষ হয়ে যায়। সেজন্য আকাশ অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসে আর আকাশ ওর আব্বুর সাথে কথা বলে। ডিনার করে আকাশ ওর রুমে চলে যায় আর পরের দিন আবার অফিসে চলে যায়। এভাবে 3 দিন পর রাশেদ মেয়েটির মা বাবাকে নিয়ে আসলো। তখন আকাশ মেয়েটির পোস্টমর্টেম আর ওর মা বাবার কথা শুনে অনেক রেগে গেল আর ওনাদের চলে যেতে বললেন। ওরা চলে গেল। আকাশ তখন রাশেদকে বলল ওই ছেলেগুলোকে ধরে আনতে। রাশেদ পুলিশ পাঠিয়ে ঠিকই ওদের অ্যারেস্ট করলো, কিন্তু রাজনৈতিক পাওয়ারের কারণে ওরা ছাড়া পেয়ে গেল। তখন আকাশ ভেবে নিল যা করার আকাশকেই করতে হবে, আর এর জন্য আকাশকে ওই কলেজে যেতে হবে, কেননা ওই কলেজে জড়িয়ে আছে সব রহস্য। আকাশ ওই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলল। সে ওই কলেজের ছাত্র হিসেবে জয়েন করবে। আকাশ যে ওই কলেজে জয়েন করবে তা যেন কেউ না জানে, সেজন্য আকাশ ভেবে রেখেছে ছদ্মবেশে দারুণ করে যাবে, যেন কেউ আকাশকে না চিনতে পারে। কেননা এরা খারাপ কাজ করবে আর রাজনৈতিক পাওয়ারের কারণে ছাড়া পেয়ে যাবে, তা আকাশ কোনো মতেই হতে দিবে না। সেজন্য আকাশ কাল থেকে এক নতুন কাজে জয়েন করবে। সেজন্য আজকে আকাশের অফিস না করে সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে, বাড়িতে চলে আসে। আজকের ঘটনা ওর আব্বুর সাথে শেয়ার করে। আকাশের আব্বু এতে মত দেওয়াতে আকাশ পরের দিন অফিসে যায়। ওখানে কাজ করে 11টার দিকে অফিস থেকে বের হয়ে পড়ে, কারণ আকাশের ক্লাস 11:30-এ।
কলেজে যেতে তো কিছু সময় লাগবেই। যদি আকাশ সিএম হয়ে যেত তাহলে রাস্তা গাড়ি আটকে রাখতো, কিন্তু আকাশ এখন ছদ্মবেশে, যার কারণে ওকে সাধারণ মানুষের মতো যেতে হবে। সেজন্য পাভেলকে নিয়ে বেরিয়ে পড়ে। আর পথেই আবারও আকাশ সেই হাটটা দেখতে পায়। মেয়েটা একটা সিএনজি এর ভেতর, সাথে মনে হচ্ছে ওর বান্ধবীরাও আছে। আকাশ গাড়ি থেকে অনেক চেষ্টা করেও মুখটা এখনো দেখতে পায়নি। এভাবে হঠাৎ করে ভিড়ের মাঝে আকাশ আবারও ওই হাতটাকে হারিয়ে ফেলে। 11:20 আকাশ কলেজে এসে পৌঁছায়, আর পাভেল দরজা খুলে দিলে আকাশ বের হয়। তখনই পাভেল বলে উঠল, স্যার, এভাবে আসলে তো আপনার বিপদ হতে পারে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সবকিছু আগেই সেট করে রেখেছি। তাহলে আমার কি কাজ? তুমি এখানে গাড়িতে থাকবে, আর আমি আমার লোকদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওই যে পুচকাগুলো দেখতে পাচ্ছ, ও আমার লোক। আর বিল্ডিং এর উপরে একজন শুটার আছে। আর কলেজের আশেপাশে এবং কলেজের ভিতরে আমার লোক আছে। আর কলেজের সামনে ওই অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছ, ওখানে 2জন ডাক্তার আর একজন নার্স আছে। আমার কোনো কিছু হয়ে গেলে আমাকে এই অ্যাম্বুলেন্সে নিয়ে আসবে। আর তুমি এখানে থাকবে, তোমাকে যেন কেউ না চেনে ওইভাবে থাকবে। আর আমি ফোন করে যা বলবো তাই করবে। পাভেলকে সব বুঝিয়ে আকাশ কলেজের ভেতরে প্রবেশ করে আর হিসাব বিজ্ঞান বিভাগে চলে যায়। আকাশের পেছন পেছন প্রিন্সিপাল স্যারও আসে, আর উনি আকাশের পরিচয় করিয়ে দেয়। উনি চলে যায়। স্যার বোর্ডে অঙ্ক করাতে থাকে। আকাশ বেঞ্চে বসে অঙ্ক করতে থাকে। ওই ছেলেগুলোর দিকে নজর দিতে থাকে। ওদের দিকে নজর দিতে দিতে আবার কালকের হাতটি দেখতে পায়, এবং আজকে মেয়েটির মুখও দেখতে পেল। আকাশ মনে মনে ভাবে, যাকে দেখার জন্য এতদিন অপেক্ষা করেছি সে কিনা আমার সামনে, বিশ্বাসই হচ্ছে না। আর হ্যাঁ, আমাদের নায়িকা কিন্তু অনেক সুন্দর এবং স্মার্ট। নায়িকার সম্পর্কে এর চেয়ে বেশি বলবো না, যখন আমার সাথে আলাপ হবে তখন বাকিটুকু বলবো। আকাশ ক্লাস শেষে ছেলেগুলোর দিকে নজর দিতে থাকে, কি করে ওরা, আর ওদের পেছনে কারা কারা আছে তাদের খুঁজতে হবে। আর ওই ছেলেগুলোর সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে সবকিছু জানতে পারবো। তার সাথে ওই মেয়েটারও খোঁজ খবর নিতে হবে। সেজন্য আকাশ গোপনে মেয়েটির কয়েকটি ছবি তুলে নেয়। আকাশ ওর লোকদের ছবি পাঠিয়ে বলে মেয়েটার ফুল ডিটেলস বের করে আকাশকে যেন দেয়। আকাশ ক্লাস করে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে, আর নিজের ড্রেস চেঞ্জ করে অফিসে চলে আসে। নিজের কাজ করতে থাকে। আজকে আকাশ সকল জেলার পুলিশ কমিশনারকে এবং ডিসিকেও আসতে বলে, কেননা ওনাদের সাথে আকাশ আজকে একটা মিটিং করবে। সেজন্য তানু কন্ট্রোল রুমে ফোন করে সব বলে দেয়। আর আজকের মিটিংটা সন্ধ্যা 7:30-এ শুরু হবে। আকাশের হাতে এখনো অনেক সময় আছে, সেজন্য আকাশ প্রস্তুত হয়ে নেয়, কেননা এই মিটিংয়ে আকাশ ওনাদের সাথে অনেক সমস্যা নিয়ে আলোচনা করবে। আর এইদিকে বিকাল 5টায় আকাশের ফোনে একটা কল আসে ফোনের ওপাশ থেকে। স্যার, ম্যাডামের সব ইনফরমেশন পেয়ে গেছি। তাহলে বলো, কি জানতে পেরেছ? ম্যাডামের নাম ইরা চৌধুরী, বাবা সরকারি চাকরি করে আর মা গৃহিণী, একদম মধ্যবিত্ত ফ্যামিলি। ওর কোনো বয়ফ্রেন্ড আছে? না স্যার, তবে তবে কি? ম্যাডাম বড় লোকদের সহ্য করতে পারেন না। কেন? বড় লোকরা নাকি মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, ওদের ধোকা দেয়, সেজন্য। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিব। বলে আকাশ কল কেটে দেয়। এবার আকাশ তো একটা মহা বিপদে পড়ল। আসল পরিচয় দিলে তো ইরাকে আর পাবে না, তাহলে ইরাকে আমার পরিচয় কখনো জানতে দেয়া যাবে না। আগে আমি ওকে নিজের করে নিব, পরে জানিয়ে দেব, তখন দেখা যাক কি হয়। এসব ভাবতে ভাবতে মিটিংয়ের সময় হয়ে যায়। আর তখনই তনু এসে আকাশকে বলে। আকাশ নিজের কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। আর মিটিং রুমে যাওয়ার আগে সাথে হ্যাঁ চলো। আকাশ নিজের কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে যায়। আর মিটিং রুমে যাওয়ার আগে সাথে সবাই দাঁড়িয়ে আকাশকে সালাম দেয়। আকাশ সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বলে। তারপর ওনারাও বসে পড়ে। তখনই আকাশের বক্তব্য তুলে ধরে। আপনাদের সবাইকে এখানে ডাকার কয়েকটা কারণ আছে, আর আমি সেই কারণগুলো এখনই বলবো, সেই জন্য আপনাদের সাথে কথা বলা। হ্যাঁ স্যার, আমরাও যথাযথ চেষ্টা করব আপনার নির্দেশগুলো পালন করতে। স্যার, আপনি যা বলবেন তাই আমরা করব। ঠিক আছে, তাহলে আমি এখন যা বলবো আপনার সব শুনবেন। যখন আমি আপনাদের বলতে বলবো তখনই বলবেন। আমাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট কেস আসলে আগে পুলিশ কেস করতে হয়, নয়তো ওই ব্যক্তির চিকিৎসা করা হয় না। এখন থেকে যে কোনো রোগী হোক না কেন আগে চিকিৎসা করবেন আর পুলিশকে খবর দেবেন, আর ট্রাফিক আইন আরো মজবুত করবেন। আর সর্বশেষ যে কথাটা বলবো, আমাদের দেশের যত বেআইনি কাজ, খুন, রেপ, ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু খুনের আসামি আর রেপ করা লোক ওদের জামিন হয় কি করে? আর অনেক পুলিশ আছে ওদের গ্রেপ্তার করতে চায় না, ওটার কারণটা কি কেউ বলতে পারবেন? স্যার,
রাজনৈতিক পাওয়ার কারণে এরা জামিন পেয়ে যায়। যখন ওদের গ্রেপ্তার করি তখন অনেক এমপি মন্ত্রী ফোন করে ওদের ছেড়ে দেওয়ার জন্য। তখন স্যার আমরা চাকরি বাঁচাতে ওদের ছেড়ে দিতে বাধ্য হই। অফিসের এই কথায় সকলে একমত প্রকাশ করলো, ওখানে থাকা অন্যান্য অফিসার। তখন আকাশ একটা বয়ান টাইপ করে ওখানে সরাসরি সিল আর আকাশের সাইন দিয়ে দেয়, আর ওখানে থাকা সকল অফিসারকে এটা পড়ে শোনে। তাহলে চলুন জানি কি লেখা আছে ওই কাগজটায়। কাগজটায় লেখা আছে, কাল থেকে খুন আর রেপ কেস মামলায় সাক্ষী থাকলে আমার অনুমতি ছাড়া কাউকে জামিন দেওয়া যাবে না। যদি কোনো উকিল জামিন নিয়েও আসে তারপরেও আপনারা ওই লোকটাকে লকআপ থেকে বের করবেন না। আর যত বড় পাওয়ারফুল লোক হোক না কেন, আমার অনুমতি ছাড়া কোনো জামিন হবে না। আর এতে করে যদি আপনাদের উপর চাপ সৃষ্টি হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। এবার তাহলে আপনারা আসুন আর কপিগুলো প্রতিটা পুলিশ স্টেশনে পাঠিয়ে দিবেন। ঠিক আছে স্যার। তাহলে এবার আপনারা আসুন। ওনারা সবাই চলে যায়। আকাশ মিটিং থেকে বের হয়ে যায়, সাথে তানুও। আকাশ অফিস থেকে বের হলো, পাভেল সিকিউরিটি চেক করলো। আকাশ গাড়িতে ওঠে, সাথে তানুও। গাড়ি চলতে থাকে, আকাশ ওর বাড়িতে চলে আসে। আকাশ গাড়ি থেকে নেমে আজকের ঘটনাগুলো ওর আব্বুর সাথে শেয়ার করলো। আকাশের আব্বু বলে, দেখ আকাশ, তোর ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই যা করবি আমি তোকে বাধা দিব না, তবে সাবধানে কাজ করবি। ঠিক আছে আব্বু, তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি কথা? আমি না একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকে বিয়ে করব। সেজন্য তোমার যদি কোনো বন্ধুর মেয়ে থেকে থাকে তাহলে ওদের মানা করে দিও, কারণ আমি ওই মেয়েকে বিয়ে করব। ঠিক আছে আব্বু? ঠিক আছে, তুই যাকে বিয়ে করতে চাইবি তার সাথে তোর বিয়ে দিয়ে দেব। আর মেয়েটা কি করে তা তো কিছু বলবি? আমি পরে বলবো, আগে ওকে তো নিজের মনে কথা বলি। ঠিক আছে, এখন উপরে যা আর ফ্রেশ হয়ে খেতে আয়। আকাশ ফ্রেশ হতে ওপরে চলে গেল এবং ফ্রেশ হয়ে নিচে নেমে এলো আর ডিনার করে নিজের রুমে চলে গেল। কালকে কি করবে না করবে সব প্ল্যান করে রাখলো। পরের দিন সকালে রেডি হয়ে আকাশ অফিসে যায় আর কলেজের সময় হয়ে এলেই কলেজে চলে আসে। প্রথমে ওই ছেলেগুলোর সাথে কথা বলে, ড্রাগস কিনবে বলে। ছেলেগুলো দিতে রাজিও হয়। এই ছেলেগুলো অনেক পাওয়ারফুল লোকের সাথে চলাফেরা করে। এদের মাধ্যমে আকাশ সব চক্র ধরতে পারবে, আর আকাশ ধরতে পারলে ওদের কোনো পাওয়ারই কাজ করবে না। ওদের সাথে কথা বলতে বলতে আকাশ খেয়াল করে ইরাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে, সেজন্য নায়িকাকে বাঁচাতে নায়ক তো অবশ্যই যাবে। আকাশও ওখানে গেল, আর যাওয়ার আগে আকাশ ওর লোকদের রেডি হতে বলে। পাভেল তো একদম রেডি, কেউ আকাশের উপর আঘাত করতে আসলে সাথে সাথে ওদের গুলি করে দেবে। কিন্তু আকাশ মানা করে, আকাশের অনুমতি ছাড়া কেউ যেন গুলি না করে। প্রথমে পাভেল রাজি হলো না, কিন্তু আকাশের আদেশে রাজি হয়ে যায়। আকাশ দৌড়ে ওখানে যায় আর ইরার সামনে এসে দাঁড়ায়। কি হচ্ছে এখানে? আর এরা তুমি মানে আপনি ঠিক আছেন? আর এরা কারা? এই হিরো, যেখান থেকে এসেছো ওখানে চলে যাও, নয়তো ভালো হবে না তোমার। ও তাই নাকি? আকাশ খেয়াল করে ইরা এখনো ভয় পেয়ে আছে, যার কারণে কিছু বলতে পারছে না। তবুও আকাশ বলে, কিছু তো বলবে। তখনই ইরা বলে ওঠে, আসলে ওরা আমাকে এখান থেকে কিডন্যাপ করতে এসেছে। তোমাকে কিডন্যাপ করে ওদের কি লাভ হবে? ওই ছেলে, তা জেনে তুই কি করবি? আরে তোরা আগে এক্সারসাইজ কর, পরে মেয়েটাকে নিয়ে যাব। এরপর আকাশ আর ওই লোকগুলোর মধ্যে মারামারি হচ্ছে, আর পাভেল কিছুই করতে পারছে না, কেননা আকাশের অর্ডার আছে, যার কারণে ওরা কিছু বলছে না। এইদিকে আকাশ ওদের সাথে মারামারি করে সব কয়টাকে আহত করে ফেলে, যা ইরা আর ভার্সিটির সবাই দেখে অবাক, কেননা এই লোকগুলো অনেক নাম করা গুন্ডা, টাকার জন্য সব করতে পারে এরা। পাভেল আর আকাশের সিকিউরিটি ওরা অনেক অবাক হয়, কেননা আকাশ যে মারপিট জানে তা কিন্তু ওরা জানতো না। আকাশ ওদের সবাইকে মেরে আহত করে, ওর নিজেরও হাত কেটে গেছে, হাত থেকে রক্ত পড়ছে। পাভেল আসতে চাইলে আকাশ মানা করে। ঠিক তখনই গল্পে নায়িকা ইরা ওর জামার সাথে থাকা ওড়না চিয়ে আকাশের হাত বেঁধে দেয়। পাভেল পকেট থেকে ফোন বের করে পুলিশকে ফোন করে, আর পুলিশ ওদের নিয়ে যায়। ইরা আকাশকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর হাতটা একটু ড্রেসিং করে দেয় আর কিছু ওষুধ দেয়। ওইগুলো নিয়ে ইরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে নিয়ে আসে। আকাশ অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু ইরা কোনো কথা বলেনি, শুধু এতটুকু বলল, আমার জন্য আপনার রক্ত বের হলো, তাই আপনাকে এখন একা ছাড়া ঠিক হবে না। যদি পথে ওদের লোক আবার হামলা করে তখন কি হবে আপনার? আর এইদিকে আকাশের পিছু পিছু পাভেলও আসে। আকাশকে এভাবে ঘরে আনা দেখে ইরার মা অনেক ঘাবড়ে যায়, কেননা ইরা কখনো কোনো ছেলেকে ঘরেই আনেনি, কিন্তু আজকে যাওয়া একজনকে আনলো তাও আহত। ইরার মা আকাশকে ঘরে তুলে নেয় আর রুমে শুয়ে দেয়। আপনি এখানে রেস্ট নিন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমার মোবাইলটা একটু দেবেন? ও হ্যাঁ, এই নিন।
আকাশ অফিসে ফোন করে তানুকে বলে আজকে আর অফিসে আসবে না, কালকে সকালে আসবে আর বিকেলের মিটিং যেন ক্যান্সেল করে দেয়। আর তানুও বিকেলের মিটিংগুলো ক্যান্সেল করে দিল। ইরা রুম থেকে বের হলে ইরার মা জিজ্ঞেস করে ছেলেটাকে। তখন ইরা কলেজে ঘটে যাওয়ার সব ঘটনা ওর আম্মুকে বলে। ওর আম্মু শুনে অনেক ভয় পেয়ে যায়, কেননা ওই লোকগুলো তাহলে এই ছেলেটি এবং আমাদের উপর হামলা করতে পারে। শুধু শুধু ছেলেটা নিজের জীবন বিপদের মধ্যে ফেললো। আর এইদিকে ইরার মা আকাশের কাছে যায়। এখন কেমন লাগছে তোমার? জি আন্টি ভালো। ওরা কারা আর ইরাকে কেন কিডন্যাপ করতে চাইছে? তাহলে শোনো, আমার স্বামী একজন সরকারি লোক। কিছুদিন আগে ওনার কাছে একটা টেন্ডার এসেছিল, তাই ওই টেন্ডার পাবার জন্য অনেক লোক ওনাকে হুমকি দিয়েছিল, কিন্তু উনি ওদের না করে দেওয়াতে আমাদের অনেক হুমকি দেয়। বলেছে আমার স্বামী যদি টেন্ডার ওদের না দেয় তাহলে ইরাকে তুলে নিয়ে যাবে। তাহলে তো আপনাদের অনেক বিপদ। হ্যাঁ, আপনারা পুলিশকে বলুন। পুলিশও ওদের কিছু করতে পারবে না, কেননা ওদের উপরে অনেক পাওয়ারফুল লোক আছে। দেখবে ওদের ঠিকই বের করে নিয়ে যাবে। আন্টি তাহলে আমি আসি। সে কি, দুপুরে একসাথে খেয়ে তারপর না হয়ে যাবে? কিন্তু কোনো চিন্তা নয়, আমি গেলাম, তুমি না হয় একটু ঘুমিয়ে নাও। আকাশ শুয়ে পড়ল। 1 ঘন্টা পর ইরা আসে আর আকাশকে ডাকে, কিন্তু আকাশ উঠল না বলে আকাশের গায়ে হাত দিয়ে জাগাতে গেলে আকাশ ঘুমের ঘোরে ইরার হাত নিজের বুকের সাথে চেপে ধরে, যার জন্য ইরা মোটেও প্রস্তুত ছিল না। এতে ইরা অনেকটা লজ্জা পায়, কিন্তু কিছুই বলছে না, কারণ হাত জোরে টান দিলে আকাশ ওর কাটা জায়গায় ব্যথা পাবে, সেজন্য কিছুই বলছে না। আকাশও ছাড়ছে না। একটু পর আকাশ চোখ মেলে দেখে কারোর হাত আকাশের বুকের সাথে চেপে রেখেছে। তা দেখে আকাশ সাথে সাথে ছেড়ে দেয়। সরি, আমি বুঝতে পারিনি ওটা কারো হাত ছিল। ঠিক আছে, খাবেন চলুন, আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আপনি কিছু মনে করেননি তো? আমি কিছু মনে করিনি। এইদিকে আকাশ ফ্রেশ হতে চলে গেল আর ইরা খাবার নিয়ে আসলো। আকাশ ফ্রেশ হয়ে দেখে টেবিলের উপর খাবার রাখা আছে। আকাশের খিদে লাগার কারণে বসে পড়ে। ইরা খাবার বেড়ে দেয় আর আকাশ খাওয়া শেষ করে। আপনি খেয়েছেন? না, আর একটু পরে খাবো, আগে আপনি খেয়ে নিন, তারপর আমরা খাবো। আচ্ছা, খাবারগুলো কে রান্না করেছে? কেন, রান্না ভালো হয়নি? কি যে বলেন, রান্নাটা অসাধারণ হয়েছে। হঠাৎ পেছন থেকে ইরার আম্মু বলে উঠল, বেশ তো, তাহলে তোমার যেদিন ইচ্ছে হবে এসে খেয়ে যেও। তার চেয়ে ভালো রান্না করার লোকটাই যদি নিয়ে যায়। কি বিড়বিড় করছেন? না কিছু না, আমি তাহলে এবার আসি। কিন্তু আন্টি আঙ্কেলকে দেখছি না। আসলে ওনার আসতে সন্ধ্যা হবে। আন্টি তাহলে আমি আসি। ঠিক আছে, কিন্তু তুমি এই অবস্থায় কি করে যাবে? সামান্য কেটেছে, আমি যেতে পারবো। ঠিক আছে, সাবধানে যাও। ইরা, ওনাকে একটু এগিয়ে দিয়ে আয়। না আন্টি, লাগবে না। আকাশ বাড়ি থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করে আর একটা গাড়ি ইরাদের বাসার সামনে চলে আসে। আকাশ ওই গাড়িতে উঠে পড়ে। আকাশ বাসায় চলে আসে। আকাশের হাতে ব্যান্ডেজ দেখে আকাশের আব্বু সিকিউরিটিদের অনেক কথা শোনায়। পরে আকাশ সব ঘটনা বলাতে আর কিছু বলল না। দেখো, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, এরকম হলে তো তুমি রাজ্য পরিচালনা করতে পারবে না। ঠিক আছে আব্বু। আকাশ উপরে চলে যায় আর রেস্ট নেয়। পরের দিন আকাশ কলেজে যায় আর ওই ছেলেগুলোর সাথে দেখা করে। ড্রাগস কে বিক্রি করে সব তথ্য পুলিশকে বলে আর ওদের অ্যারেস্ট করার নির্দেশ নেয়। পুলিশও ওদের অ্যারেস্ট করে। আকাশ ওখান থেকে এসেই দেখে গতকালকের লোকগুলো কলেজে এসেছে, কিন্তু এদের তো আমি গতকাল পুলিশে দিয়েছিলাম, তাহলে এরা ছাড়া পেল কি করে? এসব কথা ভাবতে থাকে। তখনই ওই লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, ওই হিরো, বলেছিলাম না আমাদের কিছু করতে পারবি না, কারণ আমাদের কাছে পাওয়ার আছে, বুঝলি? আকাশ তখনও চুপ করে আছে, কিছুই বলছে না। আর তখনই ওখানে ইরার আগমন। দেখুন, ওনার কোনো দোষ নেই, আপনারা ওনাকে ছেড়ে দিন, এমনিতে ওনার হাতে ব্যান্ডেজ। আজকে তো ওকে শেষ করেই দিব। এই ওকে ধর। প্লিজ ওনাকে কিছু করবেন না। এদিকে ইরার কান্না দেখে আকাশ হাতের ইশারায় ফায়ার করতে বলে আর 2 মিনিটে ওখানে 20 জন লোকের মৃতদেহ মাটিতে পড়ে যায়। তা দেখে ইরা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে কে যেন পুলিশকে ফোন করে আর পুলিশ এসে লাশগুলো নিয়ে যায়। এইদিকে পুরো কলেজ আতঙ্কে। আর এইদিকে একজন নেতার কাছে ফোন গেল। কে বা কারা ওনার লোকদেরকে কলেজের সবার সামনে গুলি করে মেরে ফেলেছে। এটা শুনে উনি তো অবাক। কার এত বড় সাহস যে আমার লোকদের গুলি করে মারে? আমি তাকে ছাড়বো না। আর এইদিকে ইরা ব্যাপারটা বুঝতে পেরে আকাশকে ছেড়ে দেয় আর ওখান থেকে ইরাকে নিয়ে বের হয়ে আসে।
ইরাকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। আকাশ ওর গাড়িতে করে অফিসে চলে আসে। এসেই তানুকে বলে, এসিপি রাশিদের সাথে কন্ট্যাক্ট করো আর বলো ড্রাগস কে সাপ্লাই করে তার ব্যাপারে কিছু জানতে পেরেছি কিনা জিজ্ঞেস করো। আর যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলো। ঠিক আছে স্যার। তানু চলে যায়। আর তখনই আকাশ টিভিতে দেখে কিছুক্ষণ আগে কলেজে ঘটে যাওয়া কাহিনীগুলো এখন টিভিতে দেখাচ্ছে। পুলিশ এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারছে না, কারণ কে বা কারা ওদের মেরেছে এর কোনো প্রমাণ নেই। আর ওরা দাবি করছে শহরের নতুন কোনো গ্যাং এসেছে, তারাই হয়তো এসব করেছে। কিন্তু এই নিয়ে আকাশের কোনো মাথা ব্যথা নেই। কিছুক্ষণ পর তানু আসে আর আকাশকে বলে, স্যার, ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। ওদের নাকি কলেজের দারোয়ান নাকি এসব সাপ্লাই করে, আর উনিই বলতে পারবে কে এই কাজগুলো করেছে। এখন ওনাকে কি ধরতে বলবো? না, আমি ওনার উপর নজর রাখবো। ঠিক আছে স্যার, আমি তাহলে ওনাকে বলে দিচ্ছি। এদিকে ইরা বাড়িতে গিয়ে ভাবতে থাকে, আজকে হঠাৎ করে আকাশকে মারতে গেল কে, বা কারা ওদের মারলো? আচ্ছা, এসবের পেছনে আকাশের হাত নেই তো? কিন্তু আকাশ তো এখানে নতুন, তেমন কাউকেই চিনে না। উফ, কিছুই মাথায় ঢুকছে না। আর এদিকে আকাশ পরের দিন সকালে কলেজে গিয়ে দারোয়ানের ওপর নজর রাখে। দেখে দারোয়ান কলেজের পেছনে একটা রুম আছে, ওই রুমের ভেতরে গেল। আকাশও পিছু পিছু ওই রুমে গেল, কিন্তু আকাশ ওখানে গিয়ে কাউকে দেখতে পেল না। এটাই আশ্চর্য বিষয় হলো, রুম থেকে বের হওয়ার জন্য একটাই দরজা, তাহলে দারোয়ান রুমে ঢুকে কোথায় হাওয়া হয়ে গেল? আকাশ তো মহা চিন্তায় পড়ে গেল। তখন আকাশ একটা শব্দ শুনতে পায় আর দেখে দেয়াল দুই ভাগ হচ্ছে, আর ওই দেয়ালের ভেতর থেকে দারোয়ান একটা ব্যাগ নিয়ে বের হচ্ছে। আর দেখেই বোঝা যাচ্ছে ওটাতে ড্রাগস আছে। আকাশ শুধু দেখতে থাকলো দারোয়ান কি করে। দারোয়ান বের হয়ে ওই রুমে একটা সুইচের মধ্যে চাপ দেয় আর দেয়াল আবার মিলে যায়। দারোয়ান রুম থেকে বের হয়ে যায়। তখনই আকাশ একটু আড়াল হয়ে যায় আর কন্ট্রোল রুমে ফোন করে বলে আকাশ এখন কোথায় কোথায় যাচ্ছে তার ইনফরমেশন যেন আকাশকে জানায়। আকাশও সুইচ অন করে ভেতরে প্রবেশ করে আর একটা পথ দেখতে পায়। সেই পথ ধরে আকাশ হাঁটতে থাকে আর ওই পথটা একটা পাহাড়ের গুহার সামনে এসে শেষ হয়। তবে গুহাটা কলেজ থেকে অনেক দূরে। আকাশ আবার গুহার পথ ধরে ওই রুমে আসে আর বের হয়ে দরজা বন্ধ করে দেয়। ওই রুমে দুটো সুইচ, একটা রুমের বাহিরে আর ভেতরে। আকাশ ওই দিন ক্লাস না করে অফিসে চলে আসলো আর ফোন করে দারোয়ানকে ধরে নিয়ে আসতে বলে। সেজন্য আকাশ মিটিং করতে গেল, কেননা আকাশ আজকে যাদের সাথে মিটিং করবে তাদের কাউকে আকাশ চেনে না, আর আজকেই ওদের সাথে কথা বলবে বিভিন্ন কাজ নিয়ে। সেজন্য আকাশ মিটিং রুমে যায় আর ওখানে বিভিন্ন নেতা এবং ব্যবসায়ী রয়েছে, ওনাদের সাথে কথা বলে আর সবকিছু ঠিক করে আকাশ চলে আসে। বাড়িতে এসে রেস্ট নেয় আর আজকের মিটিংয়ের ব্যাপারে আকাশ ওর আব্বুকে বলে। রাতে আকাশ ডিনার করে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে, তখনই রাশেদ ফোন করে জানায় দারুণ নাকি জানে না ওকে এগুলা কে দেয়। দারুণ শুধুমাত্র পাহাড়ের ওখান থেকে ব্যাগটা নিয়ে আসে, আর আমরা জানতে পেরেছি ওই ব্যাগটা নাকি পরবর্তী শুক্রবার দিয়ে যাবে। সেই জন্য আমরা ওই দিন পর্যন্ত অপেক্ষা করব, আর ওই দিনই ওদেরকে বসের কাছে নিয়ে যেতে পারবো। ঠিক আছে। পরের দিন সকালবেলা কলেজে যায় আর ইরার সাথে দেখা হয়। দেখে ইরা ওর বান্ধবীর সাথে বসে আছে। তখনই ইরার বান্ধবী শাহিনা বলে ওঠে, আরে দুলা ভাই কখন এলেন? এই বলাতে ইরা শাহিনাকে ইশারায় চুপ করে থাকতে বলে আর শাহিনাও চুপ করে গেল। আমি কারদুলা ভাই। আরে কারোর না তো, ও তো মজা করে বলেছে। যদিও আকাশ ঠিকই বুঝতে পেরেছে ইরা আকাশকে ভালোবাসে, কিন্তু বলতে চাইছে না। আকাশ আজকের পর আর কলেজে আসবে না, সেজন্য ইরার সাথে আর কথাও হবে না। ক্লাস না করে এইভাবে বসে আছো কেন? এমনিতেই ভাইয়া। তোমাদের একটা কথা বলতে এসেছি। কি কথা? কাল থেকে আর কলেজে আসবো না। কেন আসবেন না? কথাটা বলে মুখটা কালো করে ফেললো। আমি যে কাজের জন্য এসেছি ওইগুলো করা শেষ, সেজন্য। মানে এত কিছু জানি না। কাল থেকে আর কলেজে আসবো না, সেজন্য তোমাদের জানানোর জন্য এসেছি, আর ক্লাস করেই চলে যাব। বলে আকাশ ক্লাস করতে চলে গেল। আর এই দিকে ইরার মনে ঝড় শুরু হয়ে গেল, কেননা যাকে ইরা ভালোবাসে তাকে ভালোবাসি কথাটাও বলতে পারবে না। ইরা, এত কি ভাবছিস? আকাশ ভাইয়াকে তোর মনের কথাটা বলে দে। সেজন্য ইরা দেরি না করে আকাশের কাছে যায় আর আকাশকে ক্লাসরুম থেকে বের করে এনে সবার সামনে
প্রপোজ করে। যদিও আকাশ এটাই চেয়েছিল যে ইরা ওর মনের কথা আকাশকে বলুক, কিন্তু এভাবে যে বলবে আকাশ তা কল্পনাও করতে পারেনি। আকাশও হাসি মুখে ইরার প্রপোজ গ্রহণ করে। এটা দেখে ইরার বান্ধবীরা অনেক খুশি। আকাশ ইরাকে জড়িয়ে ধরলো। এরপর আকাশ ওখান থেকে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে আকাশ ইরাকে নিয়ে সারাদিন ঘুরবে। সেজন্য আকাশ আজকে সারাদিন ইরার সাথে কাটালো আর সন্ধ্যার আগেই ইরাকে বাড়িতে পৌঁছে দিল। যাওয়ার আগে ইরার কপালে একটা চুমু দিয়ে গেল। ইরা লজ্জা পেয়ে দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আকাশ আর দেরি না করে ওখান থেকে চলে আসলো। আকাশ ওদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিল আর কালকে ড্রাগস বিক্রি করার লোকগুলোকে হাতে নাতে ধরতে হবে। সেজন্য রাশিদকে বলে যত লোক লাগবে নিয়ে যেতে, তবু ওদের মেইন লিডারের নামটা যেন জানা চাই। রাশিদের সাথে অনেক কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। আজ শুক্রবার, সেজন্য অফিস বন্ধ। আকাশ ইরাকে ফোন দেয়, কেননা আজকে ওরা ঘুরতে যাবে। সেজন্য ইরাকে শাড়ি পরতে বলে এবং শাড়ির ওপর বোরকাও পরতে বলে। সকাল 10টার সময় আকাশ ইরাকে নিতে ওদের বাড়ির সামনে আসবে। ইরা তাই 10টার সময় রেডি হয়ে থাকলো আর আকাশ ঠিক 10টার সময় একটা সিএনজি নিয়ে ইরাদের বাড়ির সামনে এসে হাজির। ইরাকে ফোন করে। ইরা বাড়ি থেকে বের হয়, একটা কালো বোরকা পরে। হাত আর পায়েও মুজো আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, একদম রাজকন্যার মতো। আকাশ ইরার হাত ধরে সিএনজিতে উঠাতে গেলে ইরা মানা করে। কি হলো, উঠবে না? আমি রিকশায় করে যাব। আচ্ছা, আমি রিক্সা ডেকে আনছি। এদিকে আকাশ খোঁজার পর একটা রিকশা নিয়ে এলো আর ইরাকে উঠতে বলে, কিন্তু ইরা উঠছে না। কি হলো, উঠো। তুমি কি জানো না রিকশায় কোনো মেয়েকে কিভাবে উঠাইতে হয়? এই রে, আগে তো কখনো উঠিনি, আর এই শহরে তো রিক্সাও পাওয়া যায় না। সেজন্যই তো আমরা রিকশায় করে যাব। এবার তুমি রিকশা থেকে নামবে আর আমার হাত ধরে উঠাবে, তারপর তুমি উঠবে। ঠিক আছে। আকাশ রিকশা থেকে নেমে গেল আর ইরাকে রিকশায় ওঠালো এবং নিজেও উঠলো। এরপর রিকশা তার গতিতে চলতে থাকলো আর পেছনে আকাশ আর ইরার খুনসুটি চালু হয়ে গেল। ওরা একে অপরকে ধরে রেখেছে, ছেড়ে দিলে মনে হয় দুজনেই পড়ে যাবে। এইদিকে ওদের কয়েকটা গাড়ি ফলো করতে থাকে, কিন্তু কারা ফলো করছে তা বলার দরকার নেই, আস্তে আস্তে সব জানতে পারবেন। এবার দুপুর হয়ে এলো, ওদের তো লাঞ্চ করতে হবে। সেজন্য ওরা রিকশা বিদায় দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো আর তখন ওরা নিজের জন্য আলাদা কেবিন নিল আর ওখানে ইরাকে বোরকা খুলতে বলল। ইরাও বোরকা খুলে ফ্রেশ হতে গেল। ওয়েটার এরই মধ্যে খাবার নিয়ে গেল। আকাশ খাবারগুলো রেখে দেয় আর ইরার জন্য অপেক্ষা করতে থাকে। 10 মিনিট পর ইরা আসে। আকাশ তো ইরাকে দেখে অবাক, কেননা ইরাকে দেখতে একদম পরীর মতো লাগছে। গায়ে নীল শাড়ি, নীল চুড়ি, দেখতে অসাধারণ। এভাবে দেখতেই থাকবে না খাবে? ও হ্যাঁ। এরপর ওরা খেতে বসে যায়। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। এভাবে ওদের খাওয়া শেষ হয়। ইরা বোরকা পরে নেয় আর আকাশ খাবারের বিল পে করে ওখান থেকে বেরিয়ে আসে। ওরা বিভিন্ন পার্কে ঘুরতে যায়। বিকালের দিকে আকাশ ইরাকে ওদের বাসার সামনে নিয়ে আসে। ইরা বাসার দিকে যেতে গেলেই আকাশ ইরাকে টান দিয়ে নিচের সাথে চেপে ধরে আর ইরার কপালে ছোট্ট একটা চুমু দেয়। ইরা লজ্জা পেয়ে দৌড়ে বাসার ভেতর চলে যায়। এদিকে আকাশ বাসায় চলে আসে, কিছুক্ষণ রেস্ট নেয়। তখনই আকাশের ফোনে একটা কল আসে। আকাশ তাকিয়ে দেখে রাশেদ ফোন করেছে। হ্যাঁ বলো। স্যার, আমরা সবাইকে হাতে নাতে ধরেছি, ওদের লিডারের নামও জানতে পেরেছি। কি নাম ওদের লিডারের? আফজাল হোসেন। কি? উনি তো বিরোধী দলের একজন নেতা। সেজন্য আমি ওনাকে গ্রেফতার করতে পারছি না, আর ওনাকে গ্রেফতার করতে হলে আরো উপযুক্ত প্রমাণ লাগবে। কিন্তু এই প্রমাণগুলো কি উপযুক্ত নয়? কিন্তু স্যার, এই মামলায় তো উনি সহজেই বের হয়ে যাবে আর আমাকে মেরে ফেলতে পারেন। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। ওকে স্যার। আকাশ কল কেটে রেখে দেয় আর ভাবে আফজাল হোসেনকে কিভাবে সাহায্য করা যায়। তখনই আকাশ তানুকে ফোন করে আর বলে, কালকে যেন আফজাল হোসেনকে অফিসে থাকে, ওনাকে ফোন করে বলে দাও। আকাশ রাতে ডিনার করে ইরার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে রেডি হয়ে সিকিউরিটি নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অফিসে এসেই নিজের কেবিনে চলে যায় আর কাজ করতে থাকে। তখনই তানু বলে, ঠিক আছে, ওনাকে ভিতরে আসতে বলো আর তোমরাও সবাই বাইরে যাও। তানুর রুমে আরো কিছু সিকিউরিটি ছিল, ওদের নিয়ে বাইরে যায় আর আফজাল হোসেন ভেতরে আসে। আকাশের অনুমতি নিয়ে চেয়ারে বসে পড়ে। স্যার, আমার কি সৌভাগ্য আপনি আমাকে ডেকেছেন। আপনাকে আমি এখানে যে কারণে ডেকেছি। আকাশ ডয়ার থেকে কয়েকটা ছবি বের করে আফজালকে দেখায় আর বলে, এই লোকগুলোকে চিনেন? ছবিগুলো দেখে আফজাল হোসেন কপাল থেকে ঘাম বের হবার অবস্থা। না স্যার, আমি এদের চিনি না। কে এরা? আমি জানি আপনি ওদের চিনেন, কিন্তু বলবেন না। আর আপনি যে ওদের সাথে জড়িত তা আমি খুব ভালো করে জানি। আর আপনি এই ব্যবসা ছেড়ে দিবেন,
নয়তো আপনাকে জেলে ঢোকাতে বাধ্য হব, বুঝতেই পারছেন? তা কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনি জানেন আমার ক্ষমতা কতটুকু। হো তাই? আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আমি আসলে কে। আর আমি চাইলে আপনার অফিসে ঢুকে আপনাকে মেরে ফেললেও কেউ আমাকে কিচ্ছু বলতে পারবে না। আমিও কম না, আর সামান্য প্রমাণে আমি যে এই কাজের সাথে যুক্ত তা প্রমাণ হয় না। সেজন্য আমার পথ থেকে সরে দাঁড়ান, নয়তো ভালো হবে না। আমি আজই আপনাকে পার্টি থেকে বরখাস্ত করে দিলাম। এবার দেখি আপনার ক্ষমতাটুকু কত। আমিও দেখবো, আর তাহলে আপনার জন্যও ভালো হবে না। বলে আফজাল হোসেন বের হয়ে যায়। আর আকাশ আফজালকে পার্টি থেকে বের করার সবকিছু রেডি করে সাইন করে তা পার্টি অফিসে পাঠিয়ে দেয়। পার্টি অফিসও আকাশের কথা মতো ওনাকে বের করে দিল। আকাশ যেখানে একটা দেশের প্রধান, সেখানে আকাশের কথাই তো শেষ কথা হবে, এটাই স্বাভাবিক। আকাশের অফিসে না থেকে বাসায় গেল, কেননা দুপুর হয়ে এলো আর আকাশ বাহিরের খাবার পছন্দ করে না। আকাশ সিকিউরিটি নিয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খায়। আজকে আফজাল সাহেবের ব্যাপারে আকাশ ওর আব্বুকে বলে। আকাশের আব্বুও কিছু বলল না, কেননা উনি জানে আকাশ কারণ ছাড়া কিছুই করে না। সেজন্য আকাশ বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর অফিসে গিয়ে দেখে রোজা বসে আছে আকাশের কেবিনের পাশে। আরে রোজা, তুই এখানে? হ্যাঁ, আজই দেশে আসলাম, আর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা তোর সাথে দেখা করতে চলে এলাম। কিন্তু তুই কি জানিস আমি এখানে? আব্বু বলেছিল, সেজন্য। তো বল কি খাবি, আর কেবিনে আয়। আকাশ রোজাকে নিয়ে কেবিনে গেল। তানু আর পাভেলকে বলল কেবিনের বাহিরে থাকতে। আসলে অনেক পুরনো বান্ধবী তো, আর অনেকদিন কথা হয়নি, সেজন্য আকাশ আর রোজা একটু কথা বলে সময় কাটাবে। আর কোনো দরকার হলে আমাকে বলবে, ঠিক আছে? পাভেল আর তানু, ঠিক আছে স্যার। আকাশ আর পাভেল ওখানে অনেক কথা বলে। আর এভাবে 1 ঘন্টা পর রোজা বেরিয়ে আসে, তবে কান্না করতে করতে। এখন হয়তো আপনারা ভাবছেন রোজা কান্না করতে করতে কেন বেরিয়ে গেল, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন, সবই জানতে পারবেন। তখন আকাশ পাভেল আর তানুকে ভেতরে আসতে বলে। রোজা যেন কখনো আমার চারপাশে না আসতে পারে, ওইদিকে খেয়াল রাখবে। ঠিক আছে স্যার। তখনই তানু বলে উঠল, স্যার একটা কথা বলবো, উনি এভাবে কান্না করতে করতে চলে গেল কেন? সে অনেক কাহিনী, পরে বলবো। এখন বলো কি কোন কাজে নিয়ে এসেছ? না স্যার, আর আজকে কোনো কাজ নেই। তাহলে তো আজকে ইরার সাথে দেখা করে আসি। সকাল থেকে একটাবারের জন্য দেখা করতে পারিনি। স্যার কি ভাবছেন? কিছু না, আমি তাহলে এখন আসি। বলে আকাশ রুম থেকে বেরিয়ে যায়। আর পাভেল গাড়ির দরজা খুলে দেয়, কিন্তু আকাশ গাড়িতে উঠল না। কোনো সমস্যা স্যার? আমি একটা ট্যাক্সি করে যাব, আর তুমিও আমার সঙ্গে যাবে। আর সিকিউরিটি ওদের বলে দাও গাড়ি নিয়ে যেন বাসে চলে যায়। ঠিক আছে স্যার। পাভেল অন্য সব কমান্ডো আর পুলিশকে বলে তারা যেন গাড়ি নিয়ে বাসায় চলে যায়। আর পাভেল আকাশের সাথে ট্যাক্সিতে ওঠে। আকাশ ইরাকে ফোন করে বলে, রাতে আমি তোমাদের ওখানে ডিনার করব, সাথে আমার এক বন্ধুও থাকবে। আর ইরা ওর মাকে বলে ওনারা আকাশ আর পাভেলের জন্য রান্না করতে থাকে। কিন্তু আকাশ পাভেলের দিকে তাকিয়ে দেখে। আপনি কি বললেন স্যার? আমি কি করে আপনার বন্ধু হতে পারি? কেন, বন্ধু হলে কি সমস্যা? তবুও স্যার। কোনো কথা নয়, আগে শপিং মলে যাব। কেন স্যার? আরে ওনার বাসায় যাব, খালি হাতে তো আর যেতে পারি না। ও হ্যাঁ, তাই তো। এরপর ওরা কথা বলতে থাকলো। আর ট্যাক্সিটা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ালো। ওরা ভেতরে চলে গেল। আর আকাশ ওর পছন্দ মতো অনেক কিছু কিনে নিল। ওইগুলো নিয়ে ইরাদের বাড়িতে চলে গেল। বাসার কলিং বেল চাপ দিতেই ইরার মা এসে দরজা খুলে দেয়। আকাশ আর পাভেল ওই গিফটগুলো নিয়ে ভেতরে ঢুকলো। এইসবের কি দরকার ছিল? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকাশ তাই না? হ্যাঁ। ইরা তোমার কথা সব সময় আমাদের বলে। কি কথা আঙ্কেল? কি? দেখো, আমাদের কোনো আপত্তি নেই এই বিয়েতে, আর তুমি তোমার মা বাবাকে আমার সাথে দেখা করতে বলো। আমি বলেছিলাম কি? হ্যাঁ বলো। আগে ইরা এখানে আসুক, তারপর বলছি। এই তো আমি চলে এসেছি। আকাশ সামনে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে সেজেগুজে। উফ, এই মেয়ে তো আমাকে পাগল করে দিবে। এবার তো বলো। আমি চেয়েছি আগে ইরা ওর পড়াটা শেষ করুক, আর আমিও তো পড়ছি। সেজন্য দুজনে পড়া শেষ হলে তারপর না হয় আমরা বিয়ে করব। হ্যাঁ আন্টি চলুন। ইরার আম্মু আর আব্বু। ওকে, আমার বন্ধু। হ্যাঁ চলো, অনেক রাত হয়েছে। হ্যাঁ চলুন।
আকাশ আর পাভেল টেবিলে বসলো, সাথে ইরার মা বাবা, আর ইরা ওনাদের খাবার সার্ভ করে দিচ্ছে। আকাশ আর পাভেল পেট ভরে খেয়ে নিল, কিন্তু ওরা খাওয়া শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। সেজন্য ইরার বাবা মা আকাশকে আজ রাতে এখানে থাকার জন্য বলে, কিন্তু আকাশ প্রথমে না করে। পরে পাভেলের কথায় আকাশও রাজি হয়ে যায়, কেননা এখন একা বাইরে গেলে আকাশের অনেক ক্ষতি হয়ে যাবে। সেজন্য আকাশও থেকে গেল। আকাশ আর পাভেলকে একটা রুমে দিল, সেজন্য ওরা ওখানে ঘুমিয়ে গেল। আকাশ খাটে আর পাভেল সোফায়। আকাশ পাভেলকে বলেছিল বিছানায় ঘুমানোর জন্য, কিন্তু পাভেল সোফায় ঘুমায়। সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা আকাশের পাশে বসে আছে। ইরাকে দেখে আকাশ চমকে ওঠে, কেননা এত সকাল সকাল ইরা এখানে কেন? আর সোফায় তাকিয়ে দেখে পাভেল নেই। ইরা, তুমি এখানে? হ্যাঁ, কেন আমি আসতে পারি না বুঝি? আসলে তা না, কেউ দেখলে কি বলবে? কেউ কিছু বলবে না। পাভেল কোথায়? উনি তো ফ্রেশ হতে গেল। তুমিও উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা রেডি করছি, একসাথে ভার্সিটিতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই। আকাশ ফ্রেশ হতে চলে যায় আর 20 মিনিট পর বের হয়ে আসে। পাভেল, আকাশ আর ইরা একসাথে নাস্তা করে। আকাশ ওদের বাবা মার সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর তিনজনেই একসাথে কলেজে যায়। পাভেল কলেজের বাইরে থেকে যায়, আকাশ আর ইরা কলেজে যায়। আকাশের কল আসে, যার কারণে আকাশ ইরাকে ক্লাসরুমে যেতে বলে। আকাশ কথা বলতে থাকে, এরই মধ্যে ইরা আকাশ বলে চিৎকার করে। আকাশ তাকিয়ে দেখে ইরাকে কয়েকটা ছেলে বিরক্ত করছে, সেজন্য আকাশ ওদের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। এই, তোমরা ওকে বিরক্ত করছো কেন? তা কি তোকে বলতে হবে? যা ভাগ এখান থেকে। ও তাই নাকি? তুই জানিস আমরা কারা? তাহলে আগে পরিচয়টা জেনে নেই, তারপর না দেখা যাবে। আমি এখানকার এমপির ছেলে, আর আমি এই কলেজের ভিপি, আর আমি এই কলেজের সভাপতির ছেলে। এদিকে ইরা পুলিশকে ফোন করে বলে তাড়াতাড়ি কলেজে আসতে, আর আকাশ ওর লোকদের বলে গুলি যেন না করে, কারণ এদের সরাসরি মারাটা ঠিক হবে না। এইদিকে আকাশ আর ছেলেগুলোর মধ্যে মারামারি হয়, আর এরই মধ্যে পুলিশ এসে আকাশকে ধরে, আর ছেলেগুলো ওদের পাওয়ার দেখিয়ে নিজেদের ছাড়িয়ে নেয়। আকাশকে পুলিশের হাতে তুলে দেয়। আকাশ ইরাকে বলে, তুমি বাড়িতে যাও, আমি 23 মিনিটের মধ্যে আসছি। 30 মিনিট না, থানায় নিয়ে গিয়ে এমন মার মারবো না সারা জীবন মনে রাখবি। তা দেখা যাবে। আর ইরা, আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বাড়িতে যাও। আর পুলিশ এইদিকে আকাশকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশ যেখানে সিএম সেখানে পুলিশ আকাশকে কেন নিয়ে গেছে। আসলে আকাশ সিএম এটা সবাই জানে, কিন্তু সবাই এখনো আকাশকে চোখে দেখেনি। শুধুমাত্র রাজনৈতিক লোক আর পুলিশের বড় বড় অফিসার ছাড়া আকাশকে আর কেউ দেখেনি। আকাশ শুধু দেখতে চেয়েছিল, পুলিশগুলো নেতাদের গোলাম হয়ে রয়ে গেল। আর এইদিকে পাভেল আকাশকে ছাড়ানোর জন্য কিছু ব্যবস্থা করে রাখে। আকাশকে থানায় নেওয়ার আগেই পাভেল ওখানে গিয়ে উপস্থিত। পুলিশ আকাশকে থানায় নিয়ে আসে আর দেখে পুরো থানায় কমান্ডো লোক দাঁড়িয়ে আছে। আর পুলিশ আকাশকে ভেতরে নিয়ে দেখে পাভেল থানার ভেতরে বসে আছে, আর সাথে তানুও। আরে ম্যাডাম, আপনি এখানে? আর স্যার, আপনি এখানে কেন? আপনাদের তো সিএম স্যারের কাছে থাকার কথা ছিল। আমরা তো সিএম স্যারের কাছে আছি, আর সবাইকে বাইরে যেতে বলুন। মানে হলো আপনি যাকে ধরে নিয়ে এসেছেন ওনাকে ছেড়ে দিন। ঠিক আছে স্যার, উনি আপনাদের কি হয়? তা কি আপনাকে বলতে হবে? ওই স্যার ভয় পেয়ে যাবে। না স্যার, ছেড়ে দিচ্ছি। এই নিন, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কি অপরাধে? আপনাকে বলতে বাধ্য নই। আর হ্যাঁ, কোনো এমপি মন্ত্রীও আপনাকে এই চাকরিতে রাখতে পারবে না। ম্যাডাম, এমন কাজ করবেন না ম্যাডাম। পাভেল কিছু কমান্ডোকে বলে, আর ওরা পুলিশ অফিসারকে নিয়ে যায়। এদিকে আকাশ পুলিশ স্টেশন থেকে বের হয়ে অবাক, কেননা আকাশ তাকিয়ে দেখে ইরা উকিল নিয়ে এসেছে আকাশকে ছাড়ানোর জন্য। ইরাকে দেখে আকাশ দাঁড়িয়ে রইল। তখনই তানু জিজ্ঞেস করে, স্যার দাঁড়িয়ে গেলেন, যে কোনো সমস্যা? এই কথা বলাতে পাভেল ইশারায় তানুকে থামতে বলে, আর তানু থেমে যায়। ইরা, তুমি এখানে কেন? আমি তো তোমাকে ছাড়ানোর জন্য উকিল নিয়ে এসেছি, কিন্তু তুমি তো দেখছি আগেই ছাড়া পেয়ে গেছো। হ্যাঁ, আমার বন্ধু পাভেলের জন্য আর কি। ভাইয়া, আপনাকে যে কি করে ধন্যবাদ দেব, সত্যি আপনি না থাকলে যে কি হতো। ও কিছু না, ওনাকে রক্ষা করা তো আমার দায়িত্ব। ওই মেয়েটিকে? পাভেলের জিএফ। একথা বলাতে পাভেল আর তানু আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ব্যাপারটা খেয়াল করে, তাই কথা ঘোরানোর জন্য। আচ্ছা, আমি তোমাকে পরে সব বলবো, এখন তুমি বাড়িতে চলে যাও। এখন না, আর আমি তোমার সাথে এখন থাকবো। সিকিউরিটি? জি স্যার। ম্যাডামকে বাড়িতে পৌঁছে দিবে, আর কোনো সমস্যা যেন না হয়। ঠিক আছে। এরপর আকাশ ইরাকে গাড়িতে উঠিয়ে দেয়, আর অন্য গাড়িতে আকাশ, তানু আর পাভেল উঠে পড়ে। তখনই তানু বলে উঠল, অনি,
কে স্যার? স্যার ওই মেয়েটিকে পছন্দ করে, আর মেয়েটিও। স্যার, ম্যাডাম কি আপনার পরিচয় জানে? না, এখনো বলেনি, তবে বিয়ের পর বলবো। এর আগে যদি আপনার পরিচয় জেনে যাই? জানবে না। জানতে পারলে কি সমস্যা হবে? হ্যাঁ। এদিকে আকাশ অফিসে চলে এসেছে আর নিজের কাজ করতে থাকলো। সমস্ত রাজনৈতিক নেতাদের আকাশের সাথে দেখা করতে বলে। তানও সব ব্যবস্থা করে ফেলেছে, রাতেই মিটিং হবে। আর আকাশ প্রস্তুতি নিচ্ছে আজকের মিটিং এর জন্য। একে একে সব রাজনৈতিক নেতা এসে হাজির। স্যার, আমাদের কি জন্য ডেকেছেন? আপনাদের নামে অনেক রকমের অভিযোগ আছে, সেজন্য আপনাদের এখানে ডেকে আনা। আকাশ এই কথা বলাতে সবাই একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে, আর অনেকে তো রীতিমতো ঘামতে শুরু করেছে। স্যার, আমরা তো কিছু করিনি। আপনাদের অনেক পোষা লোক আছে যারা আপনাদের ক্ষমতার অপব্যবহার করে, অনেক রকম খারাপ কাজ করে। অনেক মেয়ের সাথে তো কথা বলা বাদই দিলাম, আজকাল রাস্তায় দাঁড়িয়ে ওরা চাঁদা তুলছে, ট্রাফিক আইন মানছে না, কলেজে গিয়ে দাদাগিরি দেখাচ্ছে। এইসব কিছুর জন্য আপনারাই দায়ী। আপনারা ক্ষমতার জন্য ওদের ব্যবহার করেন, আর ওরা পরবর্তীতে তা ওরা ব্যবহার করছে। সেজন্য কাল থেকে যদি এসব দেখি তাহলে আপনাদের জন্য ভালো হবে না। কিন্তু পুলিশ ওদের গ্রেপ্তার করলেই তো পারে। ওদের গ্রেপ্তার করলে আপনাদের নেতা ফোন করে, যার কারণে ওদের বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। সেজন্য আপনাদের যত পোষা লোক আছে সবাইকে সাবধান করে দিবেন। আমার সামনে পড়লে জান নিয়ে ফিরে যেতে পারবে না, আর সাথে আপনাদেরও বিপদ মনে রাখবেন। আকাশের কথাগুলো শুনে অনেক নেতা ভয় পেয়ে গেছে, আর অনেকে তো কিছু বলছেই না। মিটিং শেষে সবাই চলে যায়। আকাশও আর দেরি না করে বাসে চলে আসে, আর ইরার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে আবারও কলেজে যায়, আর দেখে ওই দিনের ছেলেগুলো ইরাকে আবারও ডিস্টার্ব করছে। সেজন্য আকাশ মনে মনে ভাবে এরা কখনো শুধরাবে না। আকাশ ওদের সামনে যায়। কিরে, তুই ছাড়া পেলি কিভাবে? তা তোমাদের না জানলেও চলবে। এবার বলো, কার পাওয়ারে চলিস তোরা? তা কি তোকে বলতে হবে? বলেই যেই না আকাশকে মারতে আসবে, সাথে সাথে ওদের লাশ পড়ে যায় গুলির আঘাতে। এতে ওখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কেননা যারাই আকাশকে মারতে আসে তারাই এভাবে গুলি খেয়ে মারা যায়। ইরা ভয় পাওয়াতে আকাশ ইরাকে ওখান থেকে নিয়ে আসে। যদিও ইরা জিজ্ঞেস করে, কিন্তু আকাশ কোনো কথাই বলে না। ওরা হেঁটে একটা পার্কে আসে, আর ওদের প্রেম চলতে থাকে। এভাবে 1 মাস পার হয়ে যায়। এখন আর আগের মতো রাস্তাঘাটে মারামারি, ছিনতাই, খুন এগুলো কিছুই হয় না। এই দিক দিয়ে জনগণ অনেক খুশি। পরের দিন আকাশ কলেজে যায় আর দেখে রোজাও এই কলেজে ভর্তি হয়েছে, আর ইরাকে দেখে রোজার সাথে বসে আছে। সেজন্য আকাশ ওখানে যায়। ইরা, তুমি এখানে কেন? আর এ কে? কলেজে ভর্তি হয়েছে। যদিও আকাশ জানে রোজার পড়ালেখা শেষ, আর ও কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, আর আমাকে তো জানতেই হবে। ইরা, চলো। আচ্ছা, আজ তাহলে আসি আপু। আচ্ছা ঠিক আছে। আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে, আর দুজনেই অনেক আনন্দ করে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলো। আকাশ ওর কাজকর্ম সব ফোনের মাধ্যমেই করে নিচ্ছে, কেননা রোজা যে কোনো মুহূর্তে ইরার ক্ষতি করে দিতে পারবে। আর রোজার ব্যাপারটা ইরাকে বললে সব সত্যি জেনে যাবে, সাথে ভয়ও পাবে। কারণ রোজা এতটাই ভয়ঙ্কর যে ও চাইলেও ইরার ক্ষতি করে নিতে পারবে। সেজন্য আকাশ ইরাকে এখন একটু বেশি সময় দেয়। আর যখন থাকে না, তখন 4 জন সিকিউরিটি ইরাকে দেখে রাখে, আর ইরার কোনো ক্ষতি যেন কেউই না করতে পারে। এভাবে আকাশ আর ইরা একে অপরকে অনেক ভালোবাসে। কাল ইরার জন্মদিন, সেজন্য আকাশ ইরার জন্মদিন পালন করার জন্য একটা জায়গা ঠিক করে, যেখানে আকাশ ইরাকে নিয়ে জন্মদিন পালন করতে পারে। কিন্তু এই ব্যাপারে ইরাকে এখনো কিছু বলেনি, কারণ আকাশ চেয়েছিল ইরাকে সারপ্রাইজ দিতে। সেজন্য আকাশ আজ রাতে ইরাদের বাড়িতে যায়, আর ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। যদিও ইরা বারবার জিজ্ঞেস করেছিল, তারপরও আকাশ কোনো কথা বলেনি, যার জন্য এক প্রকারে ইরা মুখ গোমরা করে বসে আছে। আকাশ যেখানে জন্মদিনের সবকিছু ঠিক করেছিল, সেখান থেকে একটু আগে নামে, আর ইরার চোখে ফিতা বেঁধে দেয়। আরে আরে, কি করছো কি করছো? তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আর চোখ বেঁধে দিলে কেন? একসাথে এতগুলা প্রশ্ন করলে কোনটা রেখে কোনটা উত্তর দেবো বলো? ঠিক আছে, আমি কোনো প্রশ্নই করব না, কিন্তু এটা তো বলো আমরা কোথায় যাচ্ছি? গেলেই বুঝতে পারবে। সেজন্য আকাশ ইরাকে কোলে উঠিয়ে নেয়। ইরা নামার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু আকাশের সাথে পেরে ওঠেনি। নামান আমাকে। লাফালাফি করে নিজের এনার্জি শেষ করে লাভ নেই, সেজন্য চুপচাপ থাকো। ইরা আর একটা কথাও বলল না, লক্ষ্মী মেয়ের মতো আকাশের কোলেই রয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ইরাকে কোল থেকে নামিয়ে দেয়।
আরে নামালেন কেন? ভালো লাগছে? তাহলে আবার নেই। এই এই না না না, আমি তো এমনিতে বলেছি। এবার কি চোখের বাঁধন খুলবো? একটু পর। এই নাও, এবার খোলা। এইদিকে ইরা চোখের বাঁধন খুলে তো অবাক, কেননা ওরা একটা সমুদ্র বিচে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো জায়গায় দাঁড়িয়ে আছে। চারদিকে রঙিন কাপড় দিয়ে বাঁধানো আর টেবিলের ওপর একটা কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ইরা, হ্যাপি বার্থডে টু ইউ। আকাশের মুখে জন্মদিন শুভেচ্ছা শুনে ইরা অবাক, কেননা ইরার নিজেরই মনে ছিল না আজ ওর জন্মদিন। সেজন্য ইরা খুশিতে আকাশকে জোরে হাক করে। সত্যি আমার মনে ছিল না আজকে আমার জন্মদিন। সত্যি তুমি আজকে আমাকে একটা বেস্ট উপহার দিলে, আর আমি সত্যি অনেক অনেক খুশি। নাও এবার কেক কাটো। আকাশ ইরার হাত ধরে একসাথে ওরা কেক কাটলো। আকাশ প্রথমে ইরাকে কেক খাইয়ে দিল, কিন্তু ইরা খাওয়াতে গেলে আকাশ না করে। কি হলো নাও? আমি এখান থেকে খাবো না। তাহলে? তাহলে বলার সাথে সাথে আকাশ ইরার ঠোঁটে কিস করে আর ইরার ঠোঁটে লেগে থাকা কেক খেয়ে নেয়। এটার জন্য ইরা মোটেও প্রস্তুত ছিল না, সেজন্য ইরা 1 মিনিটের মতো ওই অবস্থায় দাঁড়িয়েছিল। পরে আকাশের কথায় ইরার ঘোর কাটলো। কি হলো ইরা, বাহুডোরে হাত রেখে? কিছু না বলে আকাশের বুকে মুখ লুকালো আর বলল, এটা কি করলেন? কোনটা? এই যে, আমার বুঝি লজ্জা করে না? ও তাই, তাহলে কি লজ্জা ভাঙিয়ে দিব? এই একদম না। আমার গিফট কোথায়? চোখ বন্ধ করো। ইরা চোখ বন্ধ করলে আকাশ ইরার হাতের আঙুলে একটা রিং পরিয়ে দেয়। ওয়াও, সত্যি অনেক সুন্দর এটা। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক। আকাশ ইরাকে আবার কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে বসায় আর গাড়ি ড্রাইভ করে। ইরাকে ওর বাসার সামনে নামিয়ে দেয় আর আকাশ ওর বাড়িতে চলে যায়। রাত বেশি হয়, আকাশ আর ইরা একে অপরের সাথে আর ফোনে কথা বলেনি। পরের দিন সকালবেলা ইরা আর কোথাও যায়নি, কিন্তু বিকেলবেলা ইরা টিভিতে একটা ব্রেকিং নিউজ দেখে অবাক, কেননা নিউজটা হচ্ছে আমাদের রাজ্যের সিএম আজ সকালবেলায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর কেউ ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্ট করিয়েছে কিনা তা এখনও পরিষ্কার জানা যায়নি। এখন হসপিটালের আইসিইউতে ভর্তি আছে। ওনার অবস্থা খুবই খারাপ, আর উনি বাঁচবে কিনা 48 ঘন্টা যাওয়া ছাড়া কিছুই বলা যাচ্ছে না। নিউজটা দেখার সাথে সাথে ইরা কান্না করে দিল, কেননা টিভিতে আকাশের ছবি দেখে বুঝতে পেরেছিল আকাশ ওদের রাজ্যের সিএম। কিন্তু ইরা কি করবে? সকালবেলা ইরা আকাশকে অনেক বাজে কথা শুনিয়েছিল, যার কারণে আজ আকাশের এই অবস্থা। এখন হয়তো ভাবছেন রাত পর্যন্ত তো ঠিকই ছিল ওরা দুজনে, তাহলে সকালে কি এমন ঘটনা ঘটলো যে ইরা আকাশকে কি এমন কথা বলেছিল যার কারণে আকাশের এই অবস্থা? এখন যদি বলে দেই তাহলে নায়ককে আবার বলতে হবে, সেজন্য ভাবছি নায়ককে যখন বলবো তখন আপনারা শুনে নেবেন, কেননা এক কথা দুইবার বলাটা ঠিক হবে না। ইরার কান্না দেখে ইরার বাবা মা দুজনেই দৌড়ে আসে আর টিভিতে নিউজটা দেখে ওনারাও চমকে ওঠে। কি রে ইরা, তুই এভাবে কাঁদছিস কেন? আর আকাশের কি হয়েছে? হ্যাঁ, আর আকাশকে কেন টিভিতে দেখাবে? আর ওর চারপাশে এত লোকজন, এত পুলিশ কি করছে? এসব আমার জন্য হয়েছে, আর আমি আমার আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কি বলছিস এগুলো? কাল রাত পর্যন্ত তো তোরা ঠিকই ছিলি, তাহলে সকাল থেকে কি হয়েছে তোদের মাঝে? হ্যাঁ বল মা। এরপর ইরা ওর বাবা মাকে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলো। ঘটনাগুলো আপনাদের এখনো অজানা থাক, পরে আকাশ যদি বেঁচে থাকে তাহলে জানতে পারবেন। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, তুই এখনই হসপিটালে যা আর আকাশের সাথে দেখা কর। কিন্তু ইরা কি করবে ভেবে পাচ্ছে না, কেননা আকাশকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। সেজন্য ইরা আর দেরি না করে ওর বাবা মাকে সাথে করে বেরিয়ে পড়ে আর রাস্তায় আটকে পড়ে, কেননা আকাশের এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুরো রাজ্যে অনেক সমস্যা হয়ে পড়েছে। পুরো রাস্তায় চেকপোস্ট, যার জন্য ওরা যেতে একটু লেট হচ্ছে। তবুও অনেক সময় পর ওনারা হসপিটালে এসে পৌঁছায়, কিন্তু ভেতরে কোনো কিছুর বিনিময়ে ওনারা যেতে পারছে না, কেননা আকাশ যতদিন পর্যন্ত এই হসপিটালে থাকবে ততদিন পর্যন্ত হসপিটালের রোগী আর রোগীর আত্মীয় ছাড়া আর কাউকে ঢুকতে দেবে না। ইরা অনেক হাত জোর করে বলল, তারপরও পুলিশ ওদের ঢুকতে দিচ্ছে না। ঠিক তখনই
আচ্ছা, ওই দিন আকাশের বন্ধু একটা এসেছিল, ও হয়তো ভিতরে থাকতে পারে। ওকে একটা ফোন কর। ইরা আর দেরি না করে ব্যাগ থেকে ফোন বের করে পাভেলকে ফোন করে। হ্যালো পাভেল ভাইয়া, কে বলছেন? আমি ইরা বলছি। কোন ইরা? আরে ওই দিন আকাশের সাথে আমাদের বাড়িতে এসেছেন না, আমি ওই ইরা। আরে ভাবি, কোথায় আপনি? স্যারের অবস্থা অনেক খারাপ। আমি হসপিটালের বাইরে, কিন্তু কেউ তো আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আরে ভাবি, আপনি কান্না করবেন না, আমি 5 মিনিটের মধ্যে নিচে আসছি। ওকে ভাইয়া। স্যার, আমাকে একটু নিচে যেতে হবে। কোনো প্রয়োজন আছে? আসলে স্যার, কি, তাড়াতাড়ি বলো। আসলে আকাশ স্যার একটি মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটি স্যারের সঙ্গে দেখা করতে এসেছে। সেজন্য ওনাকে নিচ থেকে আনতে হবে, আর এজন্য আমাকে নিচে যেতে হবে। কি? আকাশ কাউকে ভালোবাসে আর আমরা জানি না? ম্যাডাম, আসলে আমি গত 3 দিন হলো উনি আমাকে বলেছেন। তাহলে তাড়াতাড়ি আমার বৌমাকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। পাভেল ইরাকে আনতে হসপিটালের নিচে লিফট দিয়ে নামতে লাগলো, আর এইদিকে ইরার কাছে 5 মিনিট যেন 5 ঘন্টার মতো লাগছে। অবশেষে ইরা পাভেলকে দেখতে পায়, আর পাভেল নিচে নেমে আসতেই পুলিশ ওকে স্যালুট দিচ্ছে। পাভেল হসপিটাল থেকে বের হয়ে ইরার কাছে যায়। হ্যাঁ ম্যাডাম, চলুন আমার সাথে। ইরার সাথে ওর বাবা মা আসতে লাগলো, আর সবার সামনে পাভেল থাকাতে কোনো গার্ডার ওদের কোনো প্রশ্নই করেনি, আর ওনারাও পাভেলের পিছু পিছু যেতে লাগলো। আর কিছুক্ষণ পর ওনাদের নিয়ে আইসিইউর সামনে দাঁড় করিয়ে আকাশের বাবা মা বেরিয়ে আসে। ইরা বাবা মায়ের সাথে কথা বলে, আর ওনাদের সাথে কথা বলার পর ওনারা হসপিটাল থেকে চলে যায়, কিন্তু ইরা থেকে যায়। ওনারা ইরাকে আকাশের সাথে দেখা করার জন্য আইসিইউর ভেতরে নিয়ে যায়। ইরা দেখে আকাশ একটা জীবন্ত লাশ হয়ে শুয়ে আছে, আর আকাশের এই অবস্থা দেখে ইরা কান্না করে দেয়। কিন্তু ইরা এখন ইচ্ছে করলেও আকাশকে ধরতে পারবে না। আকাশের এখনো জ্ঞানও আসেনি, সেজন্য ইরা ওখানে থাকা একটা চেয়ারে বসে রইল। তখনই আকাশের মা জিজ্ঞেস করলো, আচ্ছা ইরা, আকাশের সাথে কি তোমার সকালে কোনো কথা হয়েছিল, বা ও তোমাকে কিছু বলেছিল? না আন্টি। ইরা মিথ্যে বলল, কারণ সত্যিটা এখন বললে ওনারা ইরাকে এখান থেকে তাড়িয়ে দেবে, সেজন্য। জানি না সকালে কি এমন হয়েছিল যে আমার ছেলেটা রাগ করে কোনো সিকিউরিটি না নিয়েই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, আর এখন এই অবস্থা। এরই মধ্যে ডক্টর আসলো, আকাশকে চেক আপ করলো, আর বলল 2 দিনে যদি ওনার জ্ঞান না আসে তাহলে আর ওনাকে বাঁচানো যাবে না। কথাটা শুনে ইরাও অনেক ভেঙে পড়লো, কারণ আকাশের এই অবস্থার জন্য ইরাই দায়ী। এদিকে ইরা নিজেকে ক্ষমা করতে পারছে না, কেননা ইরা কোনো সঠিক তথ্য না জেনে আকাশকে অনেক হার্ড কথা বলে ফেলেছে। একবারও জানতে চাইনি আসলে ওই দিন হয়েছেটা কি। আজ আমার জন্য আমার আকাশ মরতে বসেছে। আকাশের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এইদিকে ইরা আকাশের কাছে যায়, অনেক কান্না করে আকাশকে ধরে। এভাবে একদিন পার হয়ে যায়, ইরা একদম কিছু খাচ্ছে না, কারণ আকাশ আজ যে কষ্ট পাচ্ছে এর জন্য ইরাই দায়ী। আকাশের আব্বু আম্মু ইরাকে অনেকবার খাওয়ার কথা বলেছে, কিন্তু ইরা বলে দিয়েছে আকাশ যতদিন না পর্যন্ত সুস্থ হয়ে উঠবে ততদিন ইরাও খাবে না। এইদিকে রাত হয়ে গেল, মাঝরাতে ইরার ঘুম ভেঙে যায়, আর দেখে আকাশ কি যেন ইশারা করছে জানালার বাহিরের দিকে। কিন্তু ইরা তাকিয়ে দেখে কেউ নেই, সেজন্য ইরা আবারও শুয়ে পড়ল। তখনই ইরার মনে পড়ল, আরে আকাশের তাহলে জ্ঞান এসেছে, তার মানে স্বপ্ন নয়, সত্যি। সেজন্য ইরা দৌড়ে যায় আর আকাশকে জড়িয়ে ধরে, চিৎকার করে, ডাক্তারদের আসতে বলে। ডক্টর এসে আকাশকে চেক আপ করে। ভয়ের কোনো কারণ নেই তো? এখন তো ঠিক আছে, আর ভালোই হয়েছে, ওনার জ্ঞান এসেছে, কিন্তু পুরোপুরি সুস্থ হতে 7 দিনের মতো সময় লাগবে। এদিকে আকাশের বাবা মাও এসে হাজির। ভয়ের কোনো কারণ নেই তো ডক্টর? না, তবে ওনাকে একটু রেস্ট নিতে হবে, আর ভালো করে দেখাশোনা করলেই ঠিক হয়ে যাবে। দেখো ইরা, আকাশ তো এখন ঠিক আছে, তুমি এবার কিছু খেয়ে নাও, নয়তো আকাশ যদি তোমাকে এই অবস্থায় দেখে তাহলে বলবে আমরা ওর বউয়ের ঠিক মতো খেয়াল রাখিনি। বউ কথাটা শুনে ইরা লজ্জা পেয়ে আকাশের মায়ের বুকে মুখ লুকালো। থাক, লজ্জা পেতে হবে না, এবার চলো কিছু খেয়ে নিবে।
আকাশের আম্মু ইরাকে নিয়ে ক্যান্টিনে চলে যায় আর আকাশের আব্বু আকাশের পাশে রয়ে যায়। আর এদিকে একজন আকাশের জ্ঞান ফেরার কথা শুনে। না না, এ কিছুতেই হতে পারে না, এভাবে ও বেঁচে যেতে পারে না। কাল তোরা ওকে হসপিটালে মারতে গিয়েছিলি, তাহলে ও বেঁচে গেল কিভাবে? বিশ্বাস করেন স্যার, আমরা গিয়েছিলাম কিন্তু ওই রুমে একটা মেয়ে আমাদের ছায়া দেখে ফেলে, আর সেজন্য আমরা চলে এসেছি। তাই বলে তোরা না মেরে চলে এসেছিস? কি করবো বস, মেয়েটা দেখার সাথে সাথে চিৎকার করে উঠলো আর ওখানে থাকা সবাই অ্যালার্ট হয়ে গেল। মেয়েটা কি তোদের দেখেছিল? না বস, কেননা ওই সময় আকাশের জ্ঞান এসেছে, সেজন্য মনে হয় বলতে পারিনি। ঠিক আছে, তোরা এখন যা। ওকে বস। ইরা নাস্তা করে এসে আকাশের পাশে বসে। আজ আকাশকে বাড়িতে নিয়ে যাওয়া হবে আর বাকি চিকিৎসা ওখানেই হবে, সেজন্য আকাশকে ফুল সিকিউরিটি দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো আর আকাশকে ওর বিছানায় শুয়ে দিল। দেখাশোনা করার জন্য একজন ডক্টর আর একজন নার্স আর ইরাও থেকে যায়, কেননা ইরা না বুঝে আকাশকে অনেক বড় ব্যথা দিয়ে দিল। এভাবে আকাশের দেখাশোনা করতে লাগলো আর 1 সপ্তাহ হয়ে এলো। আকাশ এখন পুরোপুরি সুস্থ। আপনারা সবাই বাইরে যান, এর সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, তোরা কথা বল, আমরা বাইরে যাচ্ছি। আর ডাক্তার আর নার্সকে এবার চলে যেতে বলি। ঠিক আছে। আর এইদিকে ইরার মনের ভেতর অনেক ঝড় তুফান শুরু হয়ে গেল, কেননা ইরা ভালো করেই জানে আকাশ কেন ইরা ছাড়া আর সবাইকে বাইরে যেতে বলছে। সবাই বাইরে যাওয়ার পর আকাশ ইরাকে 2 হাত দিয়ে চেপে ধরে আর বলে, তোমার সাহস কি হয় আমাকে এইসব কথা বলার? আমার লাগছে। লাগুক, তখন মনে ছিল না কথাটা শোনার পর আমার হবে। সত্যি আমি বুঝতে পারিনি। তাহলে বলো, ওইদিকে কি হয়েছিল যার জন্য তুমি আমাকে এত কথা বলেছিলে? তাহলে শুনুন, ওই দিন সকালে আমি বাসা থেকে বের হতেই একটা পার্সেল দেখতে পাই, আর ওই পার্সেলের ভেতর আমি কিছু ছবি দেখতে পাই, আর ওই ছবিতে আমি আপনাকে একটা মেয়ের সাথে দেখি। ছবিতে আপনি মেয়েটার খুব কাছাকাছি ছিলেন, আর দেখে মনে হচ্ছে আপনারা একজন আরেকজনকে কিস করছেন, আর সাথে একটা চিরকুটও পাই। ছবিগুলো দেখি। তখন ইরা ওর হ্যান্ডব্যাগ থেকে ছবিগুলো বের করে আকাশকে দেখায়, আর ছবিটা দেখে আকাশ মেয়েটাকে ঠিকই চিনতে পেরেছে। দেখো ইরা, তুমি যেটা এখানে দেখলে আসলে তা নয়। এখানে ওর চোখে কি যেন পড়েছিল, সেজন্য আমি দেখছিলাম কিছু আছে কিনা। তাহলে এই চিরকুটের মধ্যে যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো দেখাও তো চিরকুট। তখন ইরা ওর ব্যাগ থেকে চিরকুটটা বের করে আকাশের হাতে দেয়। নাও, তুমিই পড়ো। আকাশ ইরার হাত থেকে চিরকুটটা নিল আর পড়তে থাকলো। এবার চলুন চিরকুটের লেখাটা পড়ে নি। জানি না তুমি আকাশকে কতটুকু ভালোবাসো, কিন্তু আকাশ তার থেকে আমাকে বেশি ভালোবাসে। সেজন্য ভালোভাবে আমাদের দুজনের মাঝখান থেকে তুমি সরে যাও। হয়তো ভাবছো আমি মিথ্যে বলছি, তাহলে পার্সেলের ভেতর কিছু ছবি পাঠিয়েছি, ওইগুলো দেখলেই বুঝতে পারবে আকাশ আমায় কতটা ভালোবাসে। সেজন্য তুমি আমাদের মধ্যে আসবে না। ইতি, আকাশের ভালোবাসা। এখন আকাশের কাছে ক্লিয়ার, তাহলে রোজা এই কাজটা করেছে। আমি তো এই রোজাকে ছাড়বো না। না আকাশ, এমনটা করবে না। আমি তোমাকে না জিজ্ঞেস করে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে পাগলি, আমি কি তোমার উপর রাগ করতে পারি? সত্যি তুমি রাগ করে নেই তো? হ্যাঁ সত্যি। আচ্ছা, তুমি কিভাবে অ্যাক্সিডেন্ট করলে? আসলে আমি ওই দিন অনেক জোরে গাড়ি চালিয়ে আসছিলাম, আর গাড়ি ব্রেকে কাজ করছিল না, সেজন্য গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলি। আর কখনো এমনটা করবে না। তাহলে প্রমিস করো আর কখনো ভুল বুঝবে না। কখনো না। বলে দুজনেই হেসে দিল আর একজন আরেকজনকে জড়িয়ে ধরলো। এত ভালোবাসো আমায়? হ্যাঁ অনেক। ইরা ওদের বাড়ি থেকে চলে আসলো। এখন আর আকাশ কলেজে ক্লাস করতে যায় না, শুধু ইরাকে কলেজে পৌঁছে দেয় আর নিয়ে আসে। এভাবে চলতে থাকে ওদের দেখাশোনা। আর এইদিকে আকাশ ওর অফিসেও কাজ করতে থাকে। এভাবে আকাশ প্রতিদিন কলেজে আসে আর কলেজের সব সমস্যার সমাধান করে দেয়। এখন আর কলেজে কোনো সমস্যা হয় না তেমন, কারণ এখন সবাই আকাশের পরিচয় জেনে গেছে। সেজন্য আকাশ এখন কলেজে আসলে সবাই ভয় পায়। আকাশ কোনো খারাপ লোককে এখন আর ছেড়ে দেয় না। এভাবে ইরার পরীক্ষা চলে আসে আর আকাশ এখন ইরার প্রতি কেয়ার আরো বেশি বাড়িয়ে দেয়। এইদিকে রোজার কোনো খোঁজ পাচ্ছে না আকাশ, কেননা ওই দিনের পর থেকে আকাশ অনেক ট্রাই করেছে কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না।
এভাবে পরীক্ষা দিচ্ছে আর 1 মাসের ভেতরেই ইরার পরীক্ষা শেষ হয়ে যায়। আর পরীক্ষা শেষ হওয়াতে আকাশের পরিবার আর ইরার পরিবারের সবাই মিলে ওদের বিয়ের দিন ঠিক করে, কেননা ওনারা চাচ্ছেন যত তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে দিতে। এভাবে ওদের বিয়ের দিন ঠিক করলো। আর আকাশের বাড়িতে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়। গায়ে হলুদ থেকে শুরু করে সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট শেষ প্রায়। কাল ওদের বিয়ে, সেজন্য বাড়িটা আরও সুন্দর করে সাজানো হয়েছে। আর এইদিকে আকাশ বসে আছে, কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। হঠাৎ বাড়ির ভেতর থেকে ইরার বান্ধবী এসে বলল কারা নাকি ইরাকে তুলে নিয়ে গেছে। এ কথা শুনে আকাশের মাথা খারাপ হয়ে যায়। আর ভুলটা আকাশেরই, কারণ আকাশ আজকে সিকিউরিটি একদম কমিয়ে দিয়েছে, যার জন্য আজকে ইরাকে কেউ নিয়ে গেছে। কিন্তু কে কিডন্যাপ করতে পারে ইরাকে? এখানে থাকা সব সিকিউরিটি বলে যেখান থেকে পারো আমার বৌমাকে নিয়ে এসো। আকাশের আব্বুর কথা শুনে সব সিকিউরিটি আর পুলিশ বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে, আর শহরের সব চেকপোস্টে ভালো করে নজর রাখতে বলল। কিন্তু 2 ঘন্টা হয়ে গেল, কোনো খবরই পাচ্ছে না আকাশ ও তার পরিবার। আর এইদিকে ইরার বাবা মাও অনেক টেনশনে আছে। যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো। দেখো ওনারা তো খুঁজতেছে, দেখবে ঠিকই পেয়ে যাবে। কিন্তু হঠাৎ আকাশের মনে পড়ে রিংয়ের কথা, যেটা আকাশ ইরাকে ওর জন্মদিনে দিয়েছিল। সেজন্য আকাশের দেরি না করে ওর রুমে গিয়ে আইপ্যাড বের করে রিংটার লোকেশন জানার চেষ্টা করে, আর লোকেশন পেয়েও যায়। লোকেশন দেখাচ্ছে শহরের বাইরে একটা জঙ্গলে। সেজন্য আকাশ দেরি না করে পাভেলকে নিয়ে বেরিয়ে পড়ে, আর যাওয়ার আগে একটা কথা বলে যায়, যেভাবেই হোক আমি ইরাকে ফিরিয়ে আনবই। আকাশ দেরি না করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। আর ওইদিকে রাস্তার অনেক জ্যাম, সেজন্য আকাশের অনেক অস্থির লাগছে, কেননা ইরাকে যত তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। সেজন্য আকাশ পাভেলকে বলে তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার করতে। সেজন্য পাভেল বেরিয়ে পড়ে আর পুলিশের কাছে যায়, আর নিজের পরিচয় দিয়ে পুলিশের সাহায্য নেয়। কোনো গাড়িকে চেক না করেই সবগুলো গাড়িকে যেতে দেয়। এতে করে রাস্তা অনেকটা ক্লিয়ার হয়, আর পাভেল এসে গাড়িতে বসে। আকাশ গাড়ি স্টার্ট দেয়। আকাশের পিছু পিছু এখন 5টা পুলিশের গাড়ি আসছে। এইদিকে 1 ঘন্টার পর আকাশ ওই জায়গায় পৌঁছায়, আর সমস্ত পুলিশকে বলে পুরো বাড়ি ঘিরে নিতে। আকাশ আর পাভেল বাড়ির ভেতরে প্রবেশ করে, কেননা আফজাল হোসেন আর রোজা একই সাথে বসে আছে। রোজা, তোর সাহস কি করে হয় ইরাকে তুলে আনার? তার আগে বল তুই আমাদের লোকেশন কিভাবে পেলি? সেটা পরে জানতে পারবি। আর আফজাল হোসেন উনি এখানে কেন? কারণ উনি আমার বাবা। তাহলে বাবা মেয়ে মিলে কিডন্যাপিং করিস? বিশ্বাস করো আকাশ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। এসব বলে এখন লাভ নেই। ইরা কোথায়? আগে রোজাকে বিয়ে করতে হবে, তাহলে ইরাকে ফিরে পাবি। বলবেন কিনা বলেন, নয়তো বেঁচে ফিরতে পারবেন না। তাই নাকি? এ কথা বলে আফজাল হোসেন ওনার লোকদের আকাশের উপর হামলা করতে বলে, আর ওরাও তাই করতে আসছিল। কিন্তু পুলিশ এসে ওদের চারপাশে ঘিরে ধরল। সেজন্য আফজাল হোসেন পুলিশের হাত থেকে বন্দুক নিয়ে আকাশকে গুলি করে, আর রোজা আকাশের সামনে চলে আসে। আর গুলি এসে রোজার বুকে লাগে, রোজা নিচে পড়ে যায়। পুলিশ গিয়ে আফজাল হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়। এই, তুই কি করলি রোজা? আমি তোকে সত্যিকারে ভালোবেসেছি, আর আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষটাকে কেউ মারতে পারবে না। তা দেখে আকাশ কিছুক্ষণ রোজাকে ধরে কান্না করে। এর মধ্যে পাভেল ইরাকে খুঁজে বের করে। ইরা আকাশের সামনে এসে দেখে আকাশ রোজার মৃতদেহ নিয়ে কান্না করছে। তুমি কাঁদছো কেন? আর একে কে গুলি করলো? আমাকে বাঁচাতে গিয়ে রোজা তুই নিজের জীবনটা দিয়ে দিলি। এ কথা শুনে ইরাও কান্না করে দিল, কেননা আজ রোজা না থাকলে আকাশ বেঁচে থাকতো না। আর এইদিকে রোজাকে কবরে দাফন করে আকাশ আর কিছু সিকিউরিটি মিলে। আফজাল হোসেন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে এনকাউন্টারে মারা যায়। আর এদিকে আকাশ ইরাকে নিয়ে আবার ওদের বাড়িতে আসে। আকাশ আর ইরাকে দেখে সবাই খুশি। ইরাকে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে আসে। ওদের দুজনকে একসাথে বসায়, আর কাজী সাহেব বিয়ে পড়িয়ে চলে যায়। আজ আকাশ আর ইরার ফুলসজ্জা, সেজন্য ওদের বিছানাটা অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। ওখানে ইরা আগে থেকে বসে আছে, বসে থেকে বিরক্ত হচ্ছে, কেননা আকাশ এখনো আসছে না রুমে। একটু পর দরজা খুলে আকাশ ভেতরে প্রবেশ করে। ইরার সামনে আসে। ইরা গিয়ে আকাশের পা ধরে সালাম করে, আর দুজনেই বিছানায় চলে যায়। এরপর যা হলো আপনাদের লজ্জা করছে না? এরপর কি হলো ওসব শুনতে চাচ্ছেন?
পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে গোসল করে আয়নার সামনে বসে, আর আকাশ ইরাকে দেখছে, কেননা ইরার চুল বেয়ে পানি পড়ছে। এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগছে আকাশের। সারা রাত দেখেও কি স্বাদ মেটেনি? এবার উঠুন। সবাই কি ভাববে বলুন তো? কেউ কিচ্ছু ভাববে না। না, তাড়াতাড়ি উঠুন, নয়তো পানি ঢেলে দিব। এই না না, উঠছি। আকাশ ওয়াশরুমে যায় আর ফ্রেশ হয়ে আসে। দুজনে একসাথে নিচে নামে আর নাস্তা করে নেয়। এভাবে চলতে থাকে ওদের জীবন। হঠাৎ একদিন ইরা মাথা ঘুরে পড়ে যায়, আর এই কথা শুনে আকাশ অফিস থেকে চলে আসে। ডক্টর চেক আপ করে বলে ইরা প্রেগন্যান্ট। এই কথা শুনে আকাশ ও আকাশের পরিবারের সবাই অনেক খুশি। আর এখন তো ইরার প্রতি আকাশের কেয়ার আরও বেড়ে যায়, আর ইরাকে একটুর জন্য নিচে নামতে দেয় না। আকাশ সব কাজ এখন বাড়িতে থেকেই করে। এভাবে আরও 5 মাস পর ইরার পেটে ব্যথা শুরু হয়। সেজন্য আকাশ ইরাকে গাড়িতে বসায় আর কন্ট্রোল রুমে ফোন করে বলে দেয় ট্রাফিক যেন রোড ক্লিয়ার করে রাখে। আকাশ ইরাকে নিয়ে হসপিটালে নিয়ে আসে, আর ওনারা ইরাকে আইসিইউতে নিয়ে যায়। আর 1 ঘন্টার মধ্যে ডক্টর আসে। কংগ্রাচুলেশন, আপনার 2টা বেবি হয়েছে, একটা মেয়ে একটা ছেলে। আকাশ ডক্টরকে ধন্যবাদ জানায়। আমি কি ভিতরে যেতে পারি? না, বেডে শিফট করার পর। ঠিক আছে ডাক্তার। কিছুক্ষণ পর ওদের বেড শিফট করে, আর আকাশ ভেতরে যায়, ওর বেবিদের আদর করে। বেবিদের পেয়ে আমাকে ভুলেই গেলে বলে দুজনেই হাসতে লাগলো। আর হসপিটাল থেকে 5 দিন পর ইরাকে নিয়ে আসলো। 2 বছর পর আকাশ বাসায় ঢুকছে, তখন আকাশের বেবিরা আকাশকে জড়িয়ে ধরে। আব্বু, আম্মু আমাকে মেরেছে। আব্বু আমাকেও মেরেছে। বাপের কাছে বিচার দেওয়া হচ্ছে, তাই না? দেখো না, আবারও বকছে। কি হচ্ছে এরা? এখনো বাচ্চা তো, মারছো কেন? এই তো আব্বু আম্মুকে বকা দিছে। আম্মু, তুমি আব্বুকে আদর করো। কি? ওলে আমার লক্ষ্মী মেয়ে। বলে ইরা আর আকাশ হেসে উঠে, সাথে ওদের ছেলে মেয়েও। এভাবে চলতে থাকে ওদের হাসি খুশি জীবনটা। সবাই ওদের জন্য দোয়া করবেন, আর সবচেয়ে বেশি করবেন আকাশ আর ইরার বেবিদের জন্য।